একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা প্রত্যেকেই দেখেছেন আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। দ্য সিক্রেট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা থাম্বনেইলে দিয়েছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্সের রহস্যপূর্ণ অধ্যায়। আসলে এই ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে স্যার একটু আগেও বললেন, ল অফ অ্যাট্রাকশন রয়েছে এখানে, আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা, সম্পর্ক ব্যবস্থাপনা, এই যে অনেক দিকে এটার যে কাজ রয়েছে বা এটার যে রহস্যগুলো রয়েছে, সেই রহস্যগুলো অতি সহজে সাবলীল ভাষায় আমাদের চেয়ারম্যান স্যার আলোচনা করবেন। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান স্যারকে এই বিষয়টা শুরু করার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে আবুধাবি থেকে যারা যেখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছেন। এবং রমজান মাস, আমাদের এখানে এখন 1:20 বাজে, আমাদের এখানকার দুপুরের, আমাদের জোহরের নামাজ হয়ে গেছে। তো আমি জাস্ট সেটাকে কভার করে নিয়েই আমি জয়েন করেছি। তো আপনারা যারা জয়েন করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি একটু অনুভব করতে পারছি যে আপনাদের শেখার আগ্রহ প্রচুর আছে। যে আমাদের কাজী শামীম ভাই যে জয়েন করেছেন, দেখেন ওনার মতো এত ব্যস্ত মানুষ, তারপরেও সে আমাদের সাথে যে আছেন সেটার একটা আমার জন্য এনার্জি। তো আমরা বিশ্বাস করি আজকের আলোচনার মধ্যে আপনারা নতুন কিছু জানবেন, শিখবেন, এবং যারা সত্যিকার অর্থ জীবনে উন্নতি করতে চান, সঠিকভাবে উন্নতি, যে কথা বলা হয় মানসিক এবং মানবিক যে উন্নতি, সেই জিনিসগুলোর উপরে বেস করে নিয়ে আমরা এটা সাজিয়েছি। তা আমি এগুলা করতে গিয়ে আমি কিছু কিছু বই পড়তেছিলাম, সেখানে আবার দেখি যেখানেই আমি পড়তে যাই সেখানে আমাদের মেডিকেল সায়েন্সের যে রিয়েল হোমিওপ্যাথির যে কথাগুলো সে চলে আসে। প্লেটো একদিন বলে উনি তার লেখাতে বলেছিলেন যে চিকিৎসকরা যে ভুল করেন, আমাদের চিকিৎসকরা যে ভুল করেন তা হলো তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। এটা কিন্তু আমার কথা না, আমি প্লেটোর কথা বলতেছি। আমি অবাক হয়ে সাথে সাথে আমি নোটটা করেছি, আমরা তো খুঁজতেছি, এটা পুরনো কথা না। আমরা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চাই। উনি এরপরে বলতেছেন যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য, তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। এটা তো আমরা মনে করতেছি রিয়েল হোমিওপ্যাথি, এটা নতুন কিছু, এটা নতুন কিছু না। ঠিক আছে, এটা আমাদের নতুন করে কোনো কিছুই আবিষ্কার করার নেই। আমাদের যেটা আমাদের হাতে আছে, যেটা আগে আমাদের মনীষীরা বলে গেছেন, সেগুলোকে একটু যদি খেয়াল আমরা করতে পারি, আমরা আমাদের জীবনটাকে একটা নির্দিষ্ট ধারার মধ্যে আমরা প্রবাহিত করতে পারবো। তো এখানে আমি আবার আমার একটা কথা আজকে আমি ভাবতেছিলাম, আমি আপনাদের নিয়ে যখন আছি তখন আমার সে ভাবনাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে আপনারা চেষ্টা করবেন আপনার ধারণা ভিত্তিক পথ না চলে। একটা ধারণা করতেছেন, এর কোনো টার্গেট নেই, এর কোনো বেস লাইন নেই, কিন্তু ধারণার বশবর্তী হয়ে আপনারা কাজ করছেন। এই জায়গাটাকে পরিত্যাগ করে লক্ষ্য নির্ধারণ করে পথ আমরা চলবো। আমরা দেখেন শুরুতে আমরা একটা কথা বলতেছি, এখানে কিন্তু আপনাদের যে একটা করে ঘন্টা আপনারা দিচ্ছেন, আমি সব সময় সতর্ক থাকি যে আপনাদের এই সময়টা যাতে নষ্ট না হয়, যেন আপনি কিছু নিয়ে যেতে পারেন, আপনার চিন্তার খোরাকের মাঝখানে আসে। ঠিক আছে, তো সেজন্য বলা হচ্ছে যে ধারণা ভিত্তিক পথ না চলে লক্ষ্য নির্ধারণ করে পথ চলবো। তো আমাদের যেহেতু এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, আমরা প্রথম দিকে আমরা সেশনই করতেছি, আমরা যে আমাদের সাবজেক্ট যেটাকে ভেঙে ভেঙে আমরা এটাকে আমরা তুলে ধরবো। যেমন যে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স যেটাকে বলতেছি, সেখানে আবার আমরা বলতেছি একে বলে ইকিউ। ইউ হচ্ছে ইমোশনাল, কিউ হচ্ছে কোসেন্ট। যেমন আইকিউ, আপনারা শুনেছেন আইকিউ, ইন্টেলিজেন্স কোসেন্ট। আমরা আইকিউ বলতে আপনার যাদের মেধা এবং এটা অনেক বেশি আছে তাদেরকে বলে তা আইকিউ অনেক ভালো, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এগুলো নিয়ে আমরা পরে ভেঙে 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 আমাদের পরবর্তী প্রেজেন্টেশনের মধ্যে আমরা তুলে ধরবো। এবার আমি জাস্ট ফর আইস ব্রেকিং এ আপনাদের জিজ্ঞেস করবো ইমোশন শব্দ সম্বন্ধে কার কি ধারণা আছে। একটু আনমিউট করে 30 সেকেন্ড উত্তর যদি কেউ দিতে পারেন, বলেন হোয়াট ইজ ইমোশন। ইমোশন, আবেগ। আবেগটা কি? একটা শব্দে আপনি উচ্চারণ যদি বলেন তাহলে হবে কি আপনার পার্টিসিপেশনে আছেন, যেটা আপনাদের আমার জন্য একটু ভালো হয় এবং আপনারাও ইউল বি এবল টু নো হোয়াট ইজ ইমোশন। বলেন, কেউ আনমিউট করে বলেন। দেয়ার ইজ নো রাইট আর রং অ্যান্সার, বলেন
আয়েশা খাতুন আনমিউট করেছেন, বলেন। স্যার ইমোশন বলতে তো আমরা আবেগই বোঝাতে চাচ্ছি, আবেগটাই তো ইমোশন। আমরা অনেক সময় এই আবেগপ্রবণ হয়ে যে অনেক ভুল করে ফেলি অথবা বড় কিছু করে ফেলি, এটাই তো ইমোশন বোঝাচ্ছে। এখন এই ইমোশন হারানো স্যার, জি জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। বললাম নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা, যে কোনো উত্তেজিত অবস্থায় হোক আর মানে ভালোবাসায় হোক, যে কোনো নিজেকে একটা স্থির না রাখতে পারাটাই হচ্ছে ইমোশন। থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন, আমি এটা হচ্ছে ধারণা ভিত্তিক পথ চলা, ঠিক আছে? আচ্ছা গোপেশ বলেন। স্যার এখানে আমার মনে হয় যে ইমোশন বা আবেগের মধ্যে আনন্দ, যেমন সুখ, উল্লাস, সন্তুষ্টি থাকতে পারে, দুঃখের মধ্যে বিষণ্ণতা, হতাশ, বেদনা থাকতে পারে, রাগের মধ্যে বিরক্তি, ক্ষোভ, ক্রোধ থাকতে পারে, ভয়ের মধ্যে আতঙ্ক, উদ্বেগ, অস্থিরতা থাকতে পারে, বিস্ময়ের মধ্যে অবাক হওয়া, চমকিত হওয়া, ঘৃণার মধ্যে অপছন্দ, বিতৃষ্ণা, বিরক্তি, সকল কিছুই কিন্তু আবেগ বা ইমোশন। গুড গুড, চমৎকার চমৎকার। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, তো এবার আমি কিন্তু দেখেন আপনাদের শুরুটা করেছি ধারণা ভিত্তিক পথ না চলে লক্ষ্য নির্ধারণ করে পথ চলতে হবে। লক্ষ্যটা কি হচ্ছে? ম্যাথামেটিক্স বা টার্গেট পয়েন্ট থাকবে, তো ম্যাথামেটিক্স থাকবে। এই ম্যাথামেটিক্স বুঝে যান, আপনার লক্ষ্যে পৌঁছতে অসুবিধা নেই। এখানে কোনো ধারণার বশবর্তী হয়ে আমরা কাজ করব না। আমরা উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড দ্য ইচ ওয়ার্ড, ইচ সেন্টেন্স অর ইচ সাবজেক্ট। আমরা একটু ভেঙে ভেঙে প্রথমে আমরা আলোচনা করি, জিনিসটা পরিষ্কার যদি হয়ে নেই। কারণ এই সাবজেক্টে সাধারণত আমাদের বড় বড় অর্গানাইজেশনের সিইও, ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, তাদেরকে স্পেশাল ট্রেন্ড আপ করা হয়। কারণ এটা দিয়ে তারা মানব সম্পদ সমৃদ্ধ করে নিয়ে তাদেরকে কাজে লাগিয়ে তাদের থেকে আপনার রেজাল্ট তারা বের করে নিয়ে আসে। সাবজেক্ট বড়, কঠিন কিছু না, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের বাড়িতে গ্রামে সবাই কিন্তু জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে প্র্যাকটিস করতে পারতেছে। আর এটাকে আপনি যত পরিষ্কার ভাবে বুঝতে পারবেন, যদি আজকে বুঝে যান কথাটা, আপনি বিশ্বাস করবেন ইউ উইল এনজয় লাইক এনিথিং। যার জন্য আমি আপনাদের প্রথমেই বলি যে আমার যে প্রেজেন্টেশন যেটা তৈরি করেছি, এটা 10 দিনের একটা প্রেজেন্টেশন আছে, ঠিক আছে? আমি 10 দিন কন্টিনিউয়াস আমি এটা করতে পারবো। ওটা আমি আপনাদের পিডিএফ এ দিয়ে দেবো। আমি ওটা লাইন বাই লাইন আজকে আমি শেষ করবো। কিন্তু আপনাদের মধ্যে যে শেখার আগ্রহটা, আপনাদের বোঝার আগ্রহটা, আপনার গতিটাকে একটা জায়গায় নিয়ে যদি আসতে পারি, তাহলে রেজাল্টটা আসবে। এবার শোনেন তাহলে, এই যে ইমোশনের যে শব্দটা আছে, একটা হচ্ছে ই, ক্যাপিটাল ই প্লাস মোশন। মোশন মানে কি? গতি। আর ইটা হচ্ছে এনার্জি। এনার্জি প্লাস মোশন, দ্যাট কল ইমোশন, ঠিক আছে? ম্যাথামেটিক্স। তো আপনারা যে বিশ্লেষণ যে করলেন, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যখন কোনো বিষয়, যে এনার্জি আমাদের যেটা আছে, যে এনার্জির উপর আমরা ফোকাস করে আমরা মুভ করতেছি, এই এনার্জিটা যদি নেগেটিভ হয়, আমি এটা একটু ভেঙে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, এনার্জি যদি নেগেটিভ হয় আর এটার যদি মোশন হয়, তো হোয়াট উইল কাম অ্যান্সার? রেজাল্ট ইজ বি নেগেটিভ এনার্জি, নেগেটিভ রেজাল্ট। ইফ ইউ হ্যাভ এ পজিটিভ থট, পজিটিভ চিন্তা যদি হয়, এবং এই পজিটিভ এনার্জি যখন আপনার মাঝখানে মুভ করবে, the result will be positive energy. তো এর সাথে আর একটা লিঙ্ক আছে, কয় ল অফ অ্যাট্রাকশন, যে কথা আমি আগেই বলেছি। ল অফ অ্যাট্রাকশনটা হচ্ছে কি? আপনি এই এনার্জিটাকে যখন মুভ করে আপনি পাঠিয়ে দিবেন আপনার কাছ থেকে, এটা বের হয়ে নিয়ে ওটারই সমপরিমাণ জিনিস আপনার কাছে ফেরত নিয়ে আসবে, এবং আপনার মধ্যেই সেটা সৃষ্টি হবে। সেটা যে আমি এই কারণে বলছি যে আমাদের যারা ডক্টর আছেন, আমাদের যা স্পেশালি যে স্টুডেন্ট যারা জয়েন করেছেন, আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যে আপনি দেহের রোগ সারানো যাবে না। প্লেটো কি বলেছে? যে মন তার অবিচ্ছেদ্য অংশ। এই মন এবং দেহটাকে আপনি যদি ভালো করে বুঝতে না পারেন, এর যে প্রবাহটাকে বুঝতে না পারেন, মহাবিশ্বকে যদি বুঝতে না পারেন, প্রকৃতি যদি বুঝতে না পারেন, তাহলে চিকিৎসা আপনাদের জন্য অত্যন্ত কঠিন হবে। আপনারা তো খেয়াল করেছেন, আমি লাস্ট 2 দিন অথবা 3 দিন আগে জর্জ ভিদুয়াল কাছের একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, আপনার হোমিওপ্যাথি সম্বন্ধে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম। দেখেন ওখানে কি কি বলেছে, একটু ধৈর্য সহকারে পড়তে হবে। ইংলিশে বলেছে, আপনারা হয়তো পাবেন না, ইন্টারেস্ট পাবেন না, কিন্তু খুব ভালো করে যদি লক্ষ্য করেন, আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি নতুন কিছু শিখতে পাবেন, যেটা আমরা সাধারণত খুব শর্টকাটের মাঝখানে শিখে নিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, যে ধারণা ভিত্তিক। তা আমাদের এর মাঝখান থেকে আমাদের চলে আসতে হবে। এবার তাহলে আমি
চলে যাব আমাদের মেইন আলোচনা, কিন্তু তার আগে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যে জিনিসটা, এটাকে একটু বোঝার জন্য একটা গল্প দিয়ে আমরা শুরু করি। আমি যখন 2000 সনে আমি বাহরাইনে ছিলাম, তখন আমি সৌভাগ্যক্রমে আমি আপনাদের সাথে এই সেশনটা নেওয়ার সাহস আমি করেছি। অনেক বিশাল সাবজেক্ট, আমি যতটুকু বুঝি সেখান থেকে বোঝানোর চেষ্টা করব। আমাকে মহা জ্ঞানী মানুষ ভাবার কোনো কিছু নেই, তবে আমি ওই 2000 সনে আমি আমাদের এখানে 4 দিনের একটা ইন্টেন্সিভ ক্লাস হয়েছিল, আমাদের হোটেলেই হয়েছিল, কোম্পানি অর্গানাইজ করেছিল ম্যানেজমেন্টের জন্য। তো সেখানে অনেকে ইন্টারেস্ট লুজ করেছিল, কিন্তু আমি ইন্টারেস্ট এত কঠিন ভাবে ধরেছিলাম। 4 দিন আমি একাগ্রভাবে সেই ক্লাস অ্যাটেন্ড করার ফলে আমার মধ্যে যে পরিবর্তন আসছে, আমি আই ক্যানট এক্সপ্রেস, আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি যদি বলি এর জন্য আমি 4-5টা সেশন নিয়ে আপনাদের বলতে পারবো কিভাবে চেঞ্জেস আসছে। ইট ইজ পসিবল। প্রফেসর গোপালান আসছিলেন মালয়েশিয়াতে, উনি বলেছেন, তো ওখানেই উনি একটা গল্প বলেছেন। আমি সেই গল্পটা দিয়েই আমাদের মেইন প্রেজেন্টেশনের মধ্যে আমরা চলে যাব। গল্পটা হচ্ছে যে মালয়েশিয়ায় এক ব্যাংকে এক ভদ্রলোক চাকরি করতেন, ক্লারিক্যাল জব করতেন। সে আসতেন প্রায় 30-40 কিলোমিটার দূরের থেকে। তো সাধারণত ক্লারিক্যাল জব যারা করে তাদের সংসারের মধ্যে বিভিন্ন রকম অভাব অনটন থাকে, বিভিন্ন জিনিস থাকে। এক দিন আসে একটু লেট হয়ে গেল, একদিন আসে অত্যন্ত অস্থির, বিভিন্ন রকম চাপ, মানসিক চাপ। তো এই জিনিসটা ম্যানেজার অনেক সময় লক্ষ্য করছে, এবং ম্যানেজার লক্ষ্য করার পর একদিন তাকে অফিসে তার চেম্বারে ডেকে জিজ্ঞেস করে আপনার প্রবলেমটা কি, এটা ওটা শুনেছে, এবং সে তাকে কমফোর্ট করেছে এবং বলেছে, এবং তাকে স্পেশাল টেক কেয়ার করেছে, তার অসুবিধা হলো এটা দিয়েছে। তখন দেখা গেল যে এই স্টাফের একটা রেসপেক্ট কন্ডিশন ওই ম্যানেজার উপর চলে আসছে, এবং একটা এমন পর্যায়ে চলে আসে সে এক্সপেক্ট করতেছে যে আমার এই ম্যানেজার আমাকে এতভাবে সাপোর্ট করতেছে, আমাকে টেক কেয়ার করতেছে, আমাকে বুঝতে পারতেছে। এই ম্যানেজারকে তার গল্প বাড়িতে যায় নিয়ে গ্রামের মধ্যে সবাইকে বলেছে যে আমি যেখানে চাকরি করি সেখানকার যে ম্যানেজার এত ভালো, আমার কষ্ট সে বুঝে। আমি যখন মানসিক অস্থিরতা থাকে সে আমার পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে, প্রশ্ন করে। এই যে প্রশ্ন করার মাঝখান যে তার আর এই ম্যানেজারের মধ্যে যে রিলেশনশিপ, ঠিক আছে, এই যে ইমোশনটা এবং ইমোশনটা যে প্রবাহ যেটা, সেটার মাঝখানে একটা বিশাল একটা কন্ডিশন তারা তৈরি করতে পেরেছে। তো এই বিশ্বাসের উপরে বেস করে নিয়ে একদিন তার মনের ইচ্ছা হলো, যেমন আমরা সবসময় মনে, যার সাথে আপনার একটা সম্পর্ক সৃষ্টি হয় তাকে আপনার বাসায় নিয়ে একটা দাওয়াত খাওয়ানোর জন্য, অথবা অন্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমি ওনাকে জানি, উনার কথা আমার ভালো লাগে, আছে না একটা মানুষের। এইটাই কিন্তু জীবনের একটা প্রবাহ। তো উনি করেছে কিনা, একদিন ওই গ্রামে বলেছে যে আমি আপনাদেরকে, যখন সবাই গ্রামের লোক বলে তুমি ম্যানেজার সম্বন্ধে এত গল্প করে, একদিন ম্যানেজারকে নিয়ে আসো না কেন আমাদের এখানে, আমরা তাকে দেখবো, এত চমৎকার একজন মানুষ। তো উনি যেভাবে সম্ভব, ছেলের বার্থডে ছিল, তখন বললো ঠিক আছে আমার ছেলের বার্থডে, আমি ম্যানেজারকে ইনভাইট করব। সেই ইনভাইট করব বলে নিয়ে শেষ পর্যন্ত ম্যানেজারকে বললো যে স্যার এই অবস্থা, আপনি কি একদিন সময় দিবেন আমাদের এখানে, যে আমাদের গ্রামের লোকজনের সাথে কথা বলবেন, তারা আপনাকে দেখতে চায়, প্লাস আমার ফ্যামিলিতে আমার ছেলেও আপনাকে দেখতে চায়, আমার ফ্যামিলিতে সবাই দেখতে চায়। এটা এক ধরনের একটা কিউরিয়াসিটি কথা বললো। ম্যানেজার খুব ভালো, এবং হি হ্যাজ ডান, বলে কোনো প্রবলেম, এদিন সেদিন ছুটির দিন, অসুবিধা নেই, আমি আসবো। সত্যি সেইভাবে এই ভদ্রলোক সে তার গ্রামের মধ্যে সে তার নিজস্ব সম্পদের উপরে বেস করে পয়সা পাতি দিয়ে বেশ প্রায় 50-60 জনের খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করলো, বিশাল ভাবে অ্যারেঞ্জ করলো। ছেলের বার্থডেতে বিভিন্ন কেক নিয়ে আসে, এটা নিয়ে আসে, সেটা নিয়ে আসে, পুরো অ্যারেঞ্জমেন্ট রেডি। এখন অপেক্ষা করতেছে ম্যানেজার আসবে যে ট্রেনে। সে ট্রেনের স্টেশনে গেছে, যায় দেখতে ম্যানেজার যে সময় আসার কথা আসে নাই। একটা ট্রেন চলে গেল, 2টা ট্রেন চলে গেল, 3টা ট্রেন চলে গেল। এখন সময় যখন শেষের দিকে, তখন সে মন খারাপ করে চলে আসলো। এসে নিয়ে সবাইকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ঠিকই দিল, মনটা ভেঙে গেল তার। লোকজন তাকে জিজ্ঞেস করলো কই তোমার ম্যানেজার তো আসলো না। তখন অনেকে আসে না, টিটকারি দেয়, বলতেছে এই তুমি যত বড় বুক করে বললা। তখন ছেলেও জিজ্ঞেস বাবা তোমার ম্যানেজার কোথায়। দেখেন এটা কিন্তু বিশাল একটা সাবজেক্ট। তো এই জিনিসটা তাকে এত বেশি বিষণ্ণ করলো, পরের দিন আর তার ব্যাংকে যাওয়া হয়নি। এদিকে ম্যানেজার একটা জরুরি কাজের মধ্যে আটকা পড়ার কারণে সে আপনি অ্যাটেন্ড করতে পারে নাই। একদিন পরে অ্যাবসেন্ট করে পরের দিন যখন আপনার সেই ভদ্রলোক আপনি ব্যাংকে গেল, তখন ম্যানেজার তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ব্যাপার, গতকালকে আসতে পারেন নাই, আই এম সরি, আপনার ছেলের বার্থডেতে আমি আসতে পারিনি, একটা এই ছিল ইত্যাদি। তখন এই লোকটা মাথা নিচে করে তাতে চোখের দিকে চোখ তাকাচ্ছে না। ম্যানেজার টের পাইছে যে তার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো পরবর্তী পর্যায়ে ম্যানেজার তার অফিসে ডেকে নিয়ে তাকে অনেকভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু এই ভদ্রলোকের মনটা এমন ভেঙেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে
যে তখন আর সে তার দিকে আর তাকিয়েই দেখতেছে না। তাহলে কি হলো যে এই যে একটা ইমোশনের যে একটা 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 ধারা ছিল সেখানে ব্রেক করলো, আর এই ব্রেক করার জন্য সম্পর্কটা নষ্ট হলো, পরিবেশটা নষ্ট হলো, মানুষের এনার্জি লেভেলটা ডাউন হয়ে গেল। কিছুদিন পর দেখা গেল যে ওই লোকটা ওই ব্যাংকের চাকরি রিজাইন করে চলে গেল। তো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনে আমরা যখন মানুষ নিয়ে কাজ করি, আমাদের পরিবারের পরিজনদের সাথে আমরা উঠবস করি, কথা বলি, আমাদের বন্ধু বান্ধব অথবা যাদের সাথে আমাদের অফিসিয়াল যে আমাদের ইন্টারাকশন যেগুলো আছে এদের সাথে যদি আমরা কোনো সময় কথা দেই এবং কথা যদি রাখতে না পারি খুবই ডেঞ্জারাস। অথবা যখন মানুষ অত্যন্ত কঠিন অবস্থায় থাকে তখন তার পাশে দাঁড়িয়ে নিয়ে তাকে সহমর্মিতার মাধ্যমে তাকে নিজের মধ্যে নিয়ে আসা যায়, তাতে হয় কি সে মানুষের কাছ থেকে প্রোডাক্টিভিটি, তার কাছ থেকে জিনিস চলে আসে, আমাদের লক্ষ্যটা অনেক চমৎকার ভাবে পূর্ণ হতে পারে। আমার মনে হয় যে এইসব সাবজেক্ট গুলো আসলে ইট নিডস এ টাইম, এবং একটা ফিজিক্যাল যখন আপনারা প্রেজেন্ট থাকবেন আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারলে সুবিধা হচ্ছে যে আপনাদের কাছে জিনিসটা ট্রান্সফার করা খুব ইজি। তো সেই জন্য কথা হচ্ছে যে যারা ট্রেনিং এবং বিভিন্ন ডেভেলপমেন্টের মধ্যে তারা সাধারণত সবসময় চেষ্টা করে যে লাইভ সেশন করিয়ে মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট আনার জন্য। যা হোক, এইটাই ছিল আমার গল্পের শুরু। এবার চলেন তাহলে আমরা চলে যাই আমাদের আসল প্রেজেন্টেশনে। ধন্যবাদ সবাইকে। আবারও আমরা যে আলোচনা করছিলাম এখানে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আপনাদের প্রত্যেকে আমি অনুরোধ করবো যে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। কিছু কিছু কথা আমি বলবো যেটা আমার হয়তো প্রেজেন্টেশনে থাকবে না, বা নোট নিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে শেখার সবচেয়ে বড় উত্তম কৌশল। আপনি যদি মনে করেন আমি শুনেছি এটা আমি পরে আবার দেখে নিবো, এটা কিন্তু হয় না কোনোদিন। সবসময় খেয়াল করবেন, একটা খাতা কলম নেবেন, যে জিনিসটা আপনার ভালো লাগবে আপনি নোট করে নেবেন। দেখেন এখানে বলতেছে কি যে সিক্রেট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের পিছনের কথাগুলা। এখানে ছবিটা দেওয়া আছে কি ব্রেইনের সেকশনটা দেওয়া আছে। এখন যদি সেকশনে ঢুকতে যান এটা বিশাল বিষয়, এ নিয়ে কিন্তু প্রচুর ভাবে আলোচনা করা যেতে পারে। আর এখানে এর পাশে দেখেন হাত দিয়ে একটা ই আর আই দিয়ে একটা ছোট্ট কিউবিক্যাল ওখানে আপনি দেখানো হচ্ছে। এখান দিয়ে বোঝানো হচ্ছে যে ই এবং আই, ইকিউ এবং আইকিউ। ইকিউ হচ্ছে যে ইমোশনাল কোয়েস্ট অথবা ইমোশনাল ইন্টেলিজেন্স, আর একটা আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েস্ট। এখানে দেখা যাচ্ছে যে আমরা, আপনাকে জানেন পৃথিবীতে যারা আইকিউ যাদের অনেক হাই, আমরা মনে করি যে কোনো কম্পিটিশনে গেলে তারা সবসময় প্রথম হয়, তারা সবসময় চাকরিটা চট করে পেয়ে যায় এবং তারা বলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট তারা করে। কিন্তু তাদের মধ্যে যদি ইকিউটা যদি না থাকে তখন আপনারা দেখবেন যে তাদের কিন্তু অগ্রগতি একটা জায়গায় থেমে যায়। কারণ আইকিউ যারা আছে এরা কিন্তু ম্যাথামেটিক্যাল টার্মস বাদ দিয়ে এবং তারা যেটা জানে এর বাইরে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে চায় না। এবং যেটা ইকিউ যারা জানে তারা মানুষকে নিয়ে, মানুষের মন নিয়ে এবং এটার উপরে তাদের দক্ষতা ব্যাপক থাকার জন্য এক সময় দেখা যায় যে ইকিউ যে যার প্রকারও যে সে যে গ্রাজুয়েশন পর্যন্ত সে করতে পারে নাই, আর যে মাস্টার্স করে আইকিউ করে তার লেভেলটা হাই, সবচেয়ে ভালো রেজাল্ট করে কোথায় চাকরি করতেছে, যে ইকিউ যে ফেল করা, গ্রাজুয়েশন না হওয়া তার কোম্পানিতে। তার মানেটা কি, যে ফেল করা মানুষটা সে কিন্তু জানে মানুষকে কিভাবে সম্পৃক্ত করতে হয় এবং তাদেরকে গুছিয়ে নিয়ে কাজ করতে হয়। একটা সময় আসে যে দেখা যায় ওই ফার্স্ট বয় যে সে ফেল করা ছাত্রের কোম্পানিতে যায় শেষ পর্যন্ত কাজ করে। এ ধরনের গল্প আপনারা অনেক শুনেছেন, জেনেছেন। চলুন আমরা তাহলে আমাদের স্লাইডের মধ্যে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডটা আমরা এর আগে আমি আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। ইকিউ যেটা ইমোশনাল কোয়েস্ট যেটা আছে সেটাকে যদি বুঝতে চান তখন আপনাদের এই 15টা সাবজেক্টকে আপনার মধ্যে দখল নিয়ে আসতে হবে। এই 15টা সাবজেক্ট কি আপনি দেখেন, এটা কিন্তু সম্মিলিত। একটা গাছ কিন্তু গাছ হয় না তার কিন্তু শাখা প্রশাখা না থাকলে, পাতা না থাকলে, শিকড় না থাকলে। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলার চেষ্টা করতেছি, এখানে কিন্তু খুব গভীর ভাবে আপনারা লক্ষ্য করবেন। আমি কিন্তু সাজিয়েছি আপনাদের লেভেলে, এটা কিন্তু কোনো বইয়ের হুবহু এখানকার আমি তুলে নিয়ে আসিনি। আমরা জানি আপনারা কে কিভাবে নিতে পারবেন সেগুলোকে বুঝে নিয়ে, আর আমরা গত যে সময়গুলোতে যে সাবজেক্টগুলো আমরা নিয়ে এসছি তার সাথে কানেক্টেড ওয়েতে কিন্তু আমরা প্রোগ্রেস করতেছি। এই সাবজেক্টটা বিশাল, কিন্তু আপনারা যদি শিখতে চান আপনারা পারবেন। যেমন এখানে যদি আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স যদি মাস্টার্স আপনি করতে চান, অর্থাৎ যদি আপনি পারদর্শী হয়ে সফলভাবে আপনার জীবনটাকে এগিয়ে নিতে যেতে চান, তাহলে আপনার জানতে হবে হোয়াট ইজ কল্ড অ্যাঙ্গার ম্যানেজমেন্ট।
ঠিক আছে, এই যে এখন ব্রাঞ্চেস লেফট সাইডে আছে, লেখা আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, রাগ নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, এটা সাবজেক্টে আছে, এ নিয়ে বিশাল ভাবে আলোচনা করা সম্ভব। ও বলে আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। এরপরে আপনার কি করতে হবে, আপনার মধ্যে আরেকটা জ্ঞান হইতে হবে কি সোশিয়াল স্কিল, সামাজিক ভাবে আপনি যে যোগ্যতা আপনি তৈরি কিভাবে করতে পারেন, সমাজের মানুষের সাথে যে আপনার সম্পর্ক স্থাপন করা। আপনার যে কোনো একটা কলেজে মানুষ 10 জন মানুষ আপনার কাছে চলে আসতেছে, কেননা আপনার তাদের রিলেশনশিপ এমন রেখেছেন, তাদের বিপদে আপদে, তাদের সুবিধা অসুবিধায়, তাদের খুশিতে দুঃখে আপনি তাদের সাথে জড়িত আছেন। আমরা অনেক সময় মনে করি যে কি দরকার ও তার সাথে কাজটা করে নিয়ে আসে, আমি তো নিজেই পারি, আমি তো নিজেই বুঝি, আমার তো কোন বুঝানোর দরকার নেই, এটা কিন্তু ভুল ধারণা। কিন্তু মানুষ যখন যতই বুঝে, একটা সময় আছে যে ইমোশন যখন ডিস্ট্রাক্টেড হয়ে যায়, যত বড় বিজ্ঞ মানুষ হোক, শক্তিশালী মানুষ, তখন সে সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য আপনার পাশের মানুষ, প্রিয় মানুষ, সমাজের মানুষ, একান্ত মানুষগুলো আপনার পাশে দাঁড়াবে এবং সে আপনাকে ওই ডিফিকাল্ট টাইম থেকে বের করে নিয়ে আসবে। সেই জন্য আপনার এই সামাজিক যে যোগ্যতা আপনার যদি তৈরি করতে পারেন, তাহলে হবে কি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার দেখেন, এই শুধুমাত্র এই 3টাকে যদি আমরা এক্সপ্লেন করে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি আপনাকে একটা টাচ দিয়ে যাওয়ার জন্য। আপনারা এটাকে যখন আপনার পিডিএফ ফাইল যেটা পাবেন, এরপর এটাকে ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন, অ্যানালাইজ করলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনি চলে আসতেছে প্রেজেন্টেশন স্কিল। এখন প্রেজেন্টেশন স্কিল মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না। প্রেজেন্টেশন স্কিল হচ্ছে আপনি যখন কোনো কথা, কোনো বিষয় উপস্থাপন করবেন একটা মানুষের কাছে, সে মানুষটার ইন্টারেস্টটা বুঝে নিয়ে, তার চিন্তা চেতনা, তার যোগ্যতার উপর বেস করে নিয়ে, তার অবস্থান সে কতটুকু বুঝতে পারে, সেই বোঝার উপরে যখন আপনাকে এটাকে সুন্দর মতো গুছিয়ে তুলতে পারবেন, তখন বলা যাবে যে আপনার প্রেজেন্টেশন স্কিলটা আপনার ভালো আছে। তারপরে কি আছে যে টিম ওয়ার্ক, একসাথে কাজ করার যে যোগ্যতা, এবং এটা নিয়ে একটা বিশাল সাবজেক্ট আছে, এটা যদি আমরা বলি বিউটিফুলি এটাকে এক্সপ্লেন করা যায়। এরপরে হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটি যে জিনিসটা আছে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি যখন কোনো কাজ করবেন, এর দায়টাকে আপনি বুঝিয়ে দিতে হবে, এই যে করেছেন, এবং এর জন্য আপনার যে সিনিয়র যে আছে, সে সিনিয়রকে বুঝিয়ে দিতে হবে। যে কোনো সময় যে কোনো প্রশ্ন করলে আপনার উত্তর সঠিকভাবে দিতে হবে। এবং আপনি সমাজের কাছেও কিন্তু আপনি অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ। আপনারা কাজ সমাজে করছেন, সে সমাজের মধ্যে তার জন্য আপনাকে কেউ প্রশ্ন করলে আপনার সে উত্তর দেওয়ার যোগ্যতা থাকতে হতে হবে। আপনার পরিবারের মধ্যেও আপনি অ্যাকাউন্টেবল। আপনি যদিও বা উপার্জনক্ষম মানুষ, আপনি সবকিছু আয় করতেছেন, তার মানে এই না আপনি যা ইচ্ছা তাই করবেন, যাকে ইচ্ছে সেটা বলতে পারেন না। আপনি কোনোটা কাজ করছেন, আপনাকে প্রশ্ন করলে আপনাকে উত্তর দিতে হবে, আর দিতে না পারলেই আপনার সংসারের মধ্যে এক অশান্তির সৃষ্টি হবে। এরপরে কথা হচ্ছে যে ইকিউকে আরো সফল করতে হলে আপনাকে দরকার কি ডিসিশন মেকিং, সিদ্ধান্ত করার যে যোগ্যতা। এই যোগ্যতা মধ্যে এর যে একটা কৌশল, যেটা এই ডিসিশন মেকিং একটা সাবজেক্টের উপরে আপনি যদি দখল নিতে পারেন, তাহলে এটা আপনার আরো উর্বর হবে, আপনার মধ্যে প্রসারিত ঘটবে। তাহলে যে কোনো সময়, যে কোনো অবস্থায় আপনি কিভাবে ডিসিশন নেবেন সে ব্যাপারে আপনি পারদর্শী হয়ে উঠতে পারবেন। কাস্টমার সার্ভিস। এই কাস্টমার সার্ভিস বলতে আমরা সাধারণত বেচাকেনার বিষয় বলি, যে বেচাকেনা একজন কাস্টমার আসলো, সেলসম্যান সে বিক্রি করে দিল না। ইট কুড বি এনিথিং। আপনার যে অন্য পক্ষ যেটা আছে, সে হচ্ছে আপনার কাস্টমার। আপনি তাকে কনভিন্স করতে হবে, তাকে বুঝাতে হবে, এবং সে বুঝানোর মাঝখানে যে আপনার যোগ্যতা তৈরি, আপনি যে রুগী হচ্ছে আপনি একজন কাস্টমার, অর্থাৎ রুগী আপনার কাছে, ডাক্তারের কাছে আসার পরে আপনি তাকে বুঝবেন কিভাবে, তার বোঝার ক্যাপাসিটিটা কি, এইটা যখন আপনি রুগীর মনটা জয় করতে পারবেন, রুগী তখন আপনাকে বিশ্বাস করবে। আর রুগী যখন বিশ্বাস করবে, আপনি যেটা বলবেন রুগী সেটা শুনবে, এবং শুনে নিয়ে আপনার সেই মতো সে ফলো করবে এবং সে ভালো হয়ে যাবে। গেল। এরপরে চলে আসে এমপ্যাথি। দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, যেটাকে বলে সহমর্মিতা। এটা কোর জিনিস। আপনার যদি অন্যের কষ্ট দেখে আপনার ভিতরে কষ্ট অনুভব হয়, ফিল করেন, করেন, আপনি তার জন্য কিছু করতে চান, একেই বলে এমপ্যাথি। এমপ্যাথি এন্ড সিম্প্যাথি আর নট দ্য সেম থিং। এই এমপ্যাথেটিক অ্যাটিটিউড যেদিন আপনি বিল্ড আপ করবেন, আপনার পাশে মানুষ কিন্তু মৌমাছির মতো ঘুরঘুর করবে। ঠিক আছে। এরপরে আরেকটা হচ্ছে স্ট্রেস টলারেন্স। এই যে স্ট্রেস আমাদের হয়, আমাদের লাইফে যে বিভিন্ন কারণে স্ট্রেসটা হয়, এবং একটা লেভেলে একটা স্ট্রেস তো হবে, কিন্তু আমি স্ট্রেস নিতে চাই না, কিন্তু এটা নির্দিষ্ট জায়গায় টলারেট করার ক্যাপাসিটি আপনাকে বিল্ড করতে হবে।
এবং কতটুকু নিতে পারবেন, স্থিতিস্থাপকতা যেটা আপনি এতটুকু নিতে পারেন, আপনি বেশি নিলে ভেঙে যেতে পারে অথবা ছিঁড়ে যেতে পারে, সেটাকে আপনার আপলিফটিং করতে হবে। এরপর হচ্ছে যে চেঞ্জ টলারেন্স। আপনার মধ্যে যে বিভিন্ন সময় আপনি টলারেট করতে পারেন না, কিভাবে সেটাকে আপনি টলারেট করবেন? আপনি একভাবে আছেন, সেটাকে আর একটা লেভেলে যায়, সে টলারেন্স লেভেলটাকে আপনার আপলিফট করতে হবে। এরপরে অ্যাসার্টিভনেস, এরপরে ট্রাস্টটা হচ্ছে যে বিশ্বাসবোধ সৃষ্টি করা মানুষের মধ্যে, কমিউনিকেশন একটা স্কিল, ফ্লেক্সিবিলিটি, আপনি কঠিন একেবারে ইয়ের মতো কাঠখোট্টা মানুষ হবেন না, মানুষ কথা বললে একটু আপনাকে হিলতে হবে, আর একটু উঠতে হবে, আর একটু ফ্লেক্সিবল কন্ডিশনে যদি চলেন, যেরকম গাড়ির মধ্যে শক অবজারভার থাকার জন্য গাড়িতে ঝাঁকি কম লাগে, ওটা নিচেও নামতে পারে, উপরে উঠতে পারে। এই অভ্যাসটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ইকিউবে আর একটা ধাপ এগিয়ে গেলেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই টাইম ম্যানেজমেন্ট আপনার মধ্যে যত ভালো থাকবে, আপনি কমিটেড, সময়ের মধ্যে আপনি আসতেছেন, আপনার হোল বডি সিস্টেমটা একটা ঘড়ি হয়ে যাবে, যখন যেটা যেভাবে বলবেন সেভাবে আপনার হতে পারে, আপনার আলসেমিটা আপনার থাকবে না। যার জন্য পৃথিবীতে যে জাতি যত সময়ানুবর্তিতা মেনে চলেছে, কথা কম বলেছে, কাজ বেশি করেছে, সেই জাতি তত এগিয়ে গেছে। এখন আমরা যদি চিন্তা করি আমি এবং আমরা কে কোথায় আছে আপনারা বুঝতে পারেন, তাহলে কি করতে হবে? এর জন্য কোনো ধিক্কার অথবা তিরস্কার করে কাজ নেই। চলুন আমরা এ নিয়ে কাজ করা শুরু করি। এই ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা আছে, এটার 5টা মেইন পয়েন্ট আছে। আমি আপনাদের ট্রিটা দেখালাম, সেখানে 15টা পয়েন্ট আছে, এবং এই 15টা পয়েন্টে যখন আপনার স্কিলটাকে আপনার মধ্যে আনতে পারবেন, আপনি যখন ক্লিয়ার হবেন, তখন বাই ডিফল্ট আপনি যে কোনো ভাবে যে কোনো কাজ করেন, বাই ডিফল্ট আপনি করবেন, নতুন করে মনে করে কোনো কাজ করতে হবে না। আপনার মধ্যে ট্রান্সফরমেশন আনতে হবে। আমরা যে অ্যাটমিক হ্যাবিট পড়িয়েছি, দেখেন আমরা কোথায় কোথায় সব লিঙ্কিং এখন হবে। এই যে ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তনের জন্য আপনার মধ্যে নতুন আপনি যে সৃষ্টি আপনাকে করতে পেরেছেন, এই অভ্যাসগুলা যখন আপনি মজবুত হবেন, তখন আপনি এখানে কাজে লাগবে। এখন দেখেন আমি কেন এই অ্যাটমিক হ্যাবিট, ওই সাবজেক্টটা আগেই আপনাদের এটা নিয়ে 6টা ক্লাস আমি করিয়েছি। আমার কথা ছিল যারা সিরিয়াসলি ও সাবজেক্ট নিয়ে পড়েছে, দেখেছে, অ্যাপ্লাই করার চেষ্টা করে, তারা অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে তারা চট করে এটা আপনি ধরে ফেলতে পারবে। কারণ অনেকে হয়তো ভাবে যে এক সময় দেখে নিব, কারণ না মনে করে যে ফ্রি তো, আচ্ছা ঠিক আছে, কি আর কতটুকু দিবে বলবে না, কারণ পয়সা না দিলে তো জিনিসটা মিষ্টি হয় না, এরকম একটা মানুষের ধারণা আছে না। তো আমি পয়সা দিচ্ছি একটু কষ্ট করে শিখে নেই, কিন্তু এটা করবেন না। আমাদের যে উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যটা হচ্ছে যদি আপনাদের অবধি যদি আমাদের যে ধারণা চিন্তা, এটা যদি আমরা যদি এগিয়ে নিয়ে আসতে পারি, আপনারা কি করবেন না একাডেমির জন্য? আপনি অবশ্যই আরো 10 জনের জন্য করবেন। তো এই 10 জন করে যদি আপনি গুণতিক হারে যদি সমাজের মধ্যে এটা ছড়িয়ে যায়, তো আমাদের দেশ, আমাদের সমাজকে ভালো হতে পারে না? পারে। কিন্তু শুধুমাত্র স্লোগান দিয়ে, শুধুমাত্র একটা কথা দিয়ে, একটা স্টেটমেন্ট দিয়ে আপনি কিন্তু একটা দেশকে অথবা একটা জাতিকে অথবা আপনার সমাজকে অথবা আপনার পরিবার অথবা আপনাকে চেঞ্জ করতে পারেন না। এর জন্য আপনার কি প্রয়োজন? অ্যাটমিক হ্যাবিটস, অর্থাৎ ছোট ছোট কাজ করে তার সম্মিলিতভাবে আমাদের এগিয়ে নিতে হবে। দেখেন এখানে যে 5টা পয়েন্ট দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি সোশিয়াল স্কিল, সামাজিক যে আপনার যে যোগ্যতা সেটা তৈরি করতে হবে। সেলফ অ্যাওয়ারনেস, আপনার নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের সম্বন্ধে ধারণা আরো পরিষ্কার করতে হবে, যে আপনার কোথায় কোথায় কোন দুর্বলতা আছে, কি কারণে আপনি কাজ করতে গেলে পারতেছেন না, কোন জায়গায় আপনাকে পিছু টান দিচ্ছে, এগুলো সব লিখতে হবে। ওই যে আমি বলেছিলাম আমাদের অ্যাটমিক হ্যাবিটের মধ্যে বলেছে জার্নালিং একটা বিষয় আছে। কোনো জিনিস কিন্তু শর্টকাট হয় না। আপনি ঘুমিয়ে যদি আপনি টেলিভিশন দেখতে পারেন, ঘুমিয়ে আপনার ইউটিউবে প্রোগ্রাম দেখতে পারেন, ওতে কোনো বেনিফিট হয় না। যখন আপনি পড়ার টেবিলে বসবেন, বই নিবেন, খাতা নিবেন, কলম নিবেন, দ্যাট ইট মিনস আপনি অলরেডি ইন অ্যাকশন, আপনি অলরেডি কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে আপনি ওটা ট্রান্সফার করতেছেন। আমি সাবকনসিয়াস মাইন্ড নিয়েও তো আমরা এর আগে আমরা আলোচনা করেছি, একটা ধারণা আপনাদের দিয়েছি। কারণ এসব কথা কিন্তু আমাদের আগামীতে আমরা যেসব সাবজেক্ট নিয়ে আলোচনা করবো, আপনি দেখবেন সব কিন্তু কো রিলেটেড, একটা সাথে একটা রিলেটেড। আপনারা যদি এইসব সাবজেক্ট গুলাকে সিরিয়াসলি না বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আগামীতে যে সাবজেক্ট গুলো আমরা নিয়ে আসবো, সেখানে আপনাদের কষ্ট হবে। ঠিক আছে, এরপর সেলফ রেগুলেশন, আপনাকে কি কি নিয়মের মধ্যে আপনাকে নিজেকে পরিচালিত করতে হবে, নিয়মগুলাকে
সেটাকে আপনার সেট করতে হবে। এরপরে আসতেছে এমপ্যাথি, সহমর্মিতা। এই সহমর্মিতা যখন আপনার থাকবে, এটা কিন্তু আপনাকে ইকিউ এ এগিয়ে নিতে সাহায্য করবে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মোটিভেশন, অনুপ্রাণিত করা। আপনি যদি কোনো মানুষকে অনুপ্রাণিত করার যোগ্যতা আপনি সৃষ্টি করতে পারেন, তখন আপনাকে লিডার হিসেবে বলা যেতে পারে। কথাটা খুব সিরিয়াস কথা, আমার কথা না, টপ ক্লাস একজন স্টিভেন কোভি, ফেমাস মোটিভেটর, এটা আসবেন, স্লাইড গুলো আসবে, দেখবেন ওখানে। আপনি যদি আপনার সহযোগী যারা আছে, পরিবারের কেউ আছে, বন্ধু যে আছে, তাকে কোনো কথা বললে সে কথা শোনার পর সে কাজ করা শুরু করে এবং সে অনুপ্রাণিত হয়, তার মানে আপনি লিডার। কিন্তু আপনি যদি অনুপ্রাণিত না করে আপনি কাউকে ইনস্ট্রাকশন করলেন, সে ভয়ে কাজটা করলো, ইউ আর নট এ লিডার, ইউ আর এ সিম্পল ম্যানেজার। আমাদের মধ্যে মিসকনসেপশন, যেটা আমরা লিডার বলতে আমরা রাজনৈতিক লিডার বলি, দ্যাট ইজ নট এ লিডার। সেটা অবশ্যই আছে, সেটা সেই ধরনের লিডারও আপনার আছে, সেটা আলাদা ব্যাপার। যার কথায় মানুষ এক কথার উপর মানুষ দৌড় দেয়, আবেগ দেয়া হোক, তারা রিয়ালিটি অনুযায়ী কানেক্টেড, বোকার মতো দৌড়াবে না। দে আর দ্য লিডার। অর্থাৎ আমি আমার কথা এবং কাজের মধ্যে যদি আমার সংযোগ রেখে যদি মানুষকে অনুপ্রাণিত করতে পারি, তখন আপনাকে লিডার বলা যাবে। আর এই অনুপ্রাণিত করাটাই হচ্ছে মোটিভেশন। তাহলে এই 5টা কি পয়েন্ট যদি মাথায় রাখেন, 15টা ছিল আগে ইন ডিটেইলস এর মধ্যে, আর এই 5টা পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন, তো আমাদের সেশন আজকের জন্য এখানেই আমরা শেষ করতে পারি। কি বলেন? নাকি চালিয়ে যাব? আচ্ছা, ঠিক আছে। আমাদের অনেকগুলো স্লাইড আছে, আমি একটা একটা করে স্লাইড দেখাবো আপনাদেরকে, এবং সে অনুযায়ী আমরা একটু একটু করে টাচ করে যাব, কারণ আমরা সময় আমাদেরকে কভার করতে পারি। এখন আজকে আমাদের আলোচনায় একটা সেকশন আমরা নিয়েছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্য সিক্রেট উইপেন অফ সাকসেসফুল লিডার্স। সফল নেতৃত্বের অস্ত্র হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। দেখেন, একদিকে কি আছে? হার্ট আছে, হৃদয়, আর একদিকে মস্তিষ্ক আছে। এই হার্ট আর মস্তিষ্ক যে ব্যালেন্স করার যোগ্যতা, এই ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা নিতে পারেন। আর এই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর একটা বই লিখেছে ড্যানিয়েল গোল্ডম্যান, আমি এটা পড়েছি, ঠিক আছে? এই ইমোশনাল ইন্টেলিজেন্স খুব ফেমাস বুক। এই বইটা যদি আপনি পুরোপুরি পড়তে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি, এবং সেটা আপনাকে যে অনুপ্রাণিত করবে, এবং সেটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি সফলভাবে আপনার কর্মক্ষেত্রে আপনার সফলতা যেভাবে আসবে, ব্যবসার ক্ষেত্রে সফলতা সেভাবে আসবে, প্রফেশনাল ক্ষেত্রে আপনি যদি ডাক্তার হন, সেখানেও আপনার এই যোগ্যতার জন্য, আপনার এই স্কিলের জন্য আপনি দেখবেন ভিন্নভাবে মানুষ মৌচাকের মতো, মৌমাছির মতো আপনার পিছনে ঘুরবে। এটা বিশাল একটা যোগ্যতা, এটা কোনো জাদু মন্ত্রের কাজ না, কিন্তু আপনি কথাটা খেয়াল করেন, জাদু মন্ত্রের কাজ না, এটা আমরা একটা বিশাল ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের এখানে যে আলোচনাগুলো আগামীতে আমরা আরো গভীর ভাবে যাব। দোজ হু আর ইন্টারেস্টেড, আপনি ভাবতে পারেন যে না, আমি তো এগুলো বুঝি না। না, বুঝবেন না কেন? এই যে আমি যেসব পিডিএফ কপিগুলো পাঠাই, আপনারা কি করবেন? বসেন, লেখেন, বোঝার চেষ্টা করেন। আর না বুঝলে আমরা তো আছি, আমরা সবসময় আপনাদের বলেছি, আমাদের দোর সবসময় আপনাদের জন্য খোলা। আমার একাডেমির প্রত্যেকটা মানুষ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যে কেউ আপনারা লিখতে পারেন, উত্তর না পেলে আমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি যদি আপনাদের উত্তর না দিই, তার কিছু কোনো কারণ থাকতে পারে, আর যদি না পারি সেটা আমার ব্যর্থতা। তাহলে আমাদের দেখতে হবে সফল লিডারদের সবচেয়ে, বলছে দ্য সিক্রেট উইপেন অফ সাকসেসফুল লিডার, বলেছে ইট হ্যাজ বিন এ গেম চেঞ্জার ইন লিডারশিপ স্টাইল ফর দ্য ডিকেডস as emotional intelligence impacts productivity in a way that resonate the thought throughout the world according to the various journal studies. পৃথিবীর বিভিন্ন ধরনের যে জার্নাল থেকে তারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন করে দেখেছে যে একটা কোম্পানি সফল হওয়ার জন্য যে লিডার, যে কোম্পানির জেনারেল ম্যানেজার, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, যারা সে কোম্পানিকে লিড করে, তাদের মধ্যে যাতে সফল ইমোশনাল ইন্টেলিজেন্স সমৃদ্ধ যে লিডার হয়, সেই জন্যই সেই কোম্পানিতে সফলতা অর্জন করে। কেননা তারা জানে
কিভাবে মানব সম্পদকে সঠিকভাবে আপনার নিয়ন্ত্রণ করার জন্য, তাকে বুঝার জন্য কাকে কিভাবে অ্যাটেইন করতে হয়। আমরা দেখেন, আমরা মনে করি যে আমরা টাকা উপার্জন করলাম, মানুষ অসুবিধা নাই, 10 টাকা আমলা কিনে ফেললাম, 20 টাকা আমলা নিয়ে আসলাম, ঠিক আছে, টাকার বিনিময়ে কাজটা করলো। কিন্তু আপনার কি খেয়াল আছে আমাদের গ্রামের বাড়িতে আগে কি করতো? ধান কাটার মৌসুমে টাকা দিয়ে করতো, গ্রামের সবাইকে কিন্তু আপনি এনগেজ করা হতো। আজকে ধান কাটা হবে, খাওয়ার পরে খিচুড়ি খাওয়া হবে, গোস্ত দিয়ে এটা খাওয়া হবে, একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট করা হলো। সেখানে কিন্তু মানুষ অত্যন্ত উৎসাহ নিয়ে এসে কাজ কমপ্লিট করে নিয়ে আসে, আবার আনন্দ উৎসাহের মাঝখান দিয়ে কিন্তু তারা সবকিছু করে চলে যাচ্ছে, বিনিময়ে কিন্তু পয়সা নাই। এখানে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিশাল ব্যাপকতা আগে আমাদের দেশেগুলো হতো। আগে দেখেন আমাদের দেশে কিন্তু বিয়ে শাদীর মধ্যে কিন্তু ডেকোরেটরকে আপনার ইনভাইট করার কোনো প্রয়োজন হয়নি। আগে বিয়ের কথা হলে গ্রামের মাতবর যে সে ভাগ করে দিত, এই রান্না কে করবে, বাবুর্চিকে হায়ার করার প্রয়োজন হতো না। ডেকোরেশনের মধ্যে কার আর্টিস্টিক আইডিয়া আছে, সে বিয়ের গেট করে, স্টেজ তৈরি করে, ডেকোরেশন করে, তার এদেরকে এনগেজ করা হতো। মেয়ে সাজানোর জন্য আর একজনকে করা হতো। এইভাবে আমাদের সমাজের মধ্যে, আত্মীয়তার মধ্যে সবাই কম বেশি কাজ কাম করতে পারতো, এবং ওইভাবে তারা কি করতো, এই যে এনগেজমেন্টটা ছিল, যে এনার্জি লেভেলটা যেটা সৃষ্টি হতো, এটাই হচ্ছে বিয়ের আসল আনন্দ। এখনকার মতো না, কি হয়েছে, আমাকে কি করতে হবে, 5 স্টার হোটেলে বুক করে ফেলেছি, 10টা প্রোগ্রাম করতেছে, আর মেয়েকে কি করতেছে, নিয়ে আপনার ডেকোরেশন ফ্যাক্টরিতে ফেলে দিয়ে আসল চেহারাটা নকল চেহারা বানায় নিয়ে আপনাকে বসায় দিয়ে দেওয়া হয়েছে, বিকজ উই থিঙ্ক দ্যাট মানি ইজ গোয়িং টু মেক আস হ্যাপি। নো, সরি। আর মানুষ যারা আসতেছে দাবাত, তারাও আপনার বিভিন্ন নতুন কাপড় চুপড় পরে এসে নিয়ে এটা ওটা করে নিয়ে এসে নিয়ে তার মধ্যে কার থেকে কম বেশি করলো, এটা কম্পিটিশন। বিয়ের একটা আনন্দে যে খুশি, সেখানে কারোর ফোকাস নেই। প্রত্যেকের ফোকাসে আমি কিভাবে সেজেছি, আমাকে ভালো লাগতেছে কিনা, অমুক না, এটা কমপ্লিটলি ডিস্ট্রাকশনের মধ্যে চলে গেছে আমরা। আমি এখনো তাই ভাবি যে আগে গ্রামে যখন বিয়ে শাদী যেগুলো হতো, সেখানে কিভাবে যারা ডেকোরে, এমনকি যে আপনি গেট তৈরি করতো, ছোট ছোট পোলাপান যারা আছে, কাগজ কেটে নিয়ে, এটা করে নিয়ে, রং করে, মেয়েরা সেজে নিয়ে, নিজেরা সাজতো, সম্পূর্ণ যে জিনিসগুলো করতো, গায়ে হলুদের প্রোগ্রাম ঘরের মধ্যে হচ্ছে, দেয়ার ইজ নো মানি ইনভলভ দ্যাট মাচ। অতি অল্প পয়সার মধ্যে যে আনন্দটা, বিস্তৃতি আপনার ঘুরতে পারতো, সে জিনিস কিন্তু চলে গেছে। আর এই ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল যে ফ্যাক্টর, এনার্জিটা কমে যাওয়ার জন্য আজকে আমাদের মধ্যে এত কষ্ট। তাহলে আজকের যে আলোচনা আমরা করব, সেখান থেকে আমরা কি কি জিনিস নিয়ে যাব, কি টেকঅ্যাওয়ে হচ্ছে যে ডেভেলপ ইউর ইমোশনাল ইন্টেলিজেন্স বাই অ্যাক্টিভিটি, লিসেনিং টু ইউর টিম অ্যান্ড অ্যাকনলেজিং দেয়ার ফিলিংস হুইচ ক্যান বি ইমপ্রুভ, কোলাবোরেশন অ্যান্ড দ্য ট্রাস্ট। এটা যদি আপনি তৈরি করতে পারেন, আপনার যে কর্মচারী অথবা আপনার যে সহযোগী যে আছে, তার সাথে তার কথাবার্তা আপনি শুনতে পারবেন ভালো মতো, এবং তার মনের কষ্ট, তার অনুভূতিকে আপনি অনুভব করতে পারবেন, এবং করে নিয়ে আপনার অনুভবটা তার সাথে যখন আপনি দিবেন, তখন আপনার সাথে তার একটা বিশ্বাস বোধ সৃষ্টি হবে। একটা গেল। 2 নাম্বার, আপনি কি বুঝতে পারবেন, দ্য সিও ক্যান লিভারেজ ইমোশনাল ইন্টেলিজেন্স ইন ইন্সপায়ার দেয়ার ওয়ার্কফোর্স, ক্রিয়েটিং এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট দ্যাট ড্রাইভস প্রোডাক্টিভিটি অ্যান্ড এনগেজমেন্ট। আর যখন সিও অথবা ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার যখন এই অন্যের কথাগুলো শোনার পরে, একে অন্যের অবস্থা বুঝার পরে, তখন তাদের মধ্যেও যে উৎসবব্যঞ্জক যে কাজের অবস্থান সে তৈরি করে দিবে, এবং এর ফলে দেখা যাবে যে পরিবেশটাই পরিবর্তন হয়ে গেছে। তখন সবাই মিলে কাজ করবে, এবং এই কাজের বিনিময়ে উৎপাদন বেড়ে যাবে, এবং কোম্পানি বেনিফিটেড হবে। এখন কত বিশাল বিষয়, কত বড় এক্সপার্ট, সে কাজ জানে, কত নতুন ভাবে বানায়, এটা দিয়ে কাজ হবে না। কাজ হচ্ছে যে মানুষগুলা কাজ করছে, তার মধ্যে এনার্জি আপনি ইনজেক্ট করার যে ক্যাপাসিটি যখন তৈরি করবেন, দে উইল বি দ্য চ্যাম্পিয়ন। আপনি দেখেছেন তো, যারা যে নৌকা বাইচের সময় আপনি খেয়াল করেছেন, দেখেন ছোট ছোট জিনিসগুলোকে আপনার কানেক্ট করতে পারেন। এরপরে 3 নাম্বার কি বলতেছে, যে আপনি যদি এখান থেকে বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স বিহাইন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, রিকগনাইজ হাউ সেলফ অ্যাওয়ারনেস এন্ড এমপ্যাথি ক্যান এনহ্যান্স ইউর লিডারশিপ স্টাইল। আর এই যে আপনার এই যে বিজ্ঞানটা, এটা তো বিজ্ঞান। আমি আপনাদের কি বলেছি, ই হচ্ছে এনার্জি, মোশন। এনার্জি যখন মুভ করে, সেটাকে বলেছে ইমোশন। তো এইটা যে সায়েন্টিফিক ওয়েতে আপনার মধ্যে আপনার নিজের যোগ্যতা সম্বন্ধে আপনার এমপ্যাথি কি জিনিস, সেটাকে আপনি বাড়ায় তুলবে, এবং এটা আপনাকে সফল লিডার হিসাবে তৈরি করতে সাহায্য করবে।
এরপর বলছে অ্যাপ্লাই ইমোশনাল ইন্টেলিজেন্স ডেইলি বাই বিইং মাইন্ডফুল অফ ইউর রিয়াকশন অ্যান্ড কনসিডারিং হাউ ইউর ডিসিশন এফেক্টস আদার্স ইন ইউর অর্গানাইজেশন। এখন কথা হচ্ছে যে এই ইমোশনাল যে আবেগপূর্ণ যে মেধা, যেটাকে আপনি যে প্রতিদিন তৈরি করেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে, মাইন্ডফুল হচ্ছে বুদ্ধিমত্তা, আপনার কৌশল, হিকমা, এবং তার রিয়াকশনটা আপনার রিয়াকশনকে অ্যাবজর্ব করে নিয়ে এটাকে যে আপনার একটা সিদ্ধান্ত দেওয়ার যে যোগ্যতা করার যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি অর্গানাইজেশনকে সফলভাবে এগিয়ে নিতে পারেন। এখন এই অর্গানাইজেশন মানে হচ্ছে যে এই না যে বড় বড় কোম্পানি, ইট কুড বি হোম, আপনার ঘর হতে পারে, আপনি যেখানে কাজ করতেছেন সেটা হতে পারে, আপনার ফার্মেসি হতে পারে, যেখানে রুগী আসতেছে সেখানকার এনার্জি লেভেলটা আপনি বাড়াতে পারেন। রুগী যখন আসবে তাদের মধ্যে একটা বিশাল একটা বিশ্বাসবোধের সৃষ্টি করতে পারেন। অ্যাজ সুন অ্যাজ তারা আপনার চেম্বারে ঢুকার পর পরে তারা ফিল করছে আমি এখন ভালো ফিল করতেছি, প্যানিক যেন না হয়। এটা কিন্তু বিশাল ব্যাপার। আমাদের মধ্যে ইদানিং হাসপাতালে গেলে রুগী তো ভালো রুগী হাসপাতালে ঢুকে নিয়ে সে প্যানিকিং অবস্থায় সে অটোমেটিক্যালি তাকে আপনার হাসপাতালে ঢুকায় ফেলতে হয়, কারণ ডাক্তাররা কমার্শিয়ালি তাকে এমন ভাবে এমন কিছু বলে যার জন্য আতঙ্কে সে রিয়েলি অসুস্থ হয়ে যায়, তখন তাকে আর বাসায় আনা সুযোগ হয় না, তখন দে আর ডুইং এ বিজনেস নাও। এরপরে এখান থেকে আপনারা শিখবেন learn from successful leaders who utilize emotional intelligence such as their ability to connect with employees on an emotional level, fostering loyalty and commitment. এখান থেকে আপনারা যে আমাদের আলোচনা একটা বিশাল ব্যাপার আছে, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। এখান থেকে আপনার এগুলা শেখার পরে আপনার অবস্থানকে আপনি আরো উপর লেভেলে নিতে পারবেন। ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিজ লাইক রেগুলার সেলফ রিফ্লেকশন। এখানে আমরা লাস্টের স্লাইডটার মধ্যে আমরা দেখেছি আপনি কি কি প্র্যাকটিস করবেন, সেটা স্লাইডের মধ্যে আপনি দেখতে পাবেন যে কিভাবে এই শেখার পর কোন কোন জিনিস কখন কিভাবে প্র্যাকটিস করবেন, তার শর্ট টিপস আমি লাস্টে দিয়েছি, সেটা করে নিয়ে এবং আপনার যোগ্যতা বাড়ায় এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেলটাকে আপনি নেক্সট লেভেলে নিতে পারবেন। ও আল্লাহ, আমি আসলে কালেক্ট করেছি এমন এমন জিনিস, এসব সাবজেক্ট, এরা হচ্ছে আমাদের নেক্সট আমরা যখন ফুল প্রোগ্রাম করব তখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা ওভারঅল মাইন্ড জিনিসটা কিভাবে থাকে এবং এই মাইন্ডের যে ওয়েভলেন্থ কখন। আমি যা শর্টকাট দেখাচ্ছি আপনারা করে দেখবেন যে কনসিয়াস মাইন্ড, যে আমরা এখন আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে, এটাকে বলে বিটা ব্রেইন ওয়েভ। যারা মেডিটেশন করেন বা মেডিটেশনের প্র্যাকটিস আছে তারা জানে যে আপনি এখন যে লেভেলে আমরা কথা বলতেছি এটা হচ্ছে বিটা ব্রেইন ওয়েভ। এখানে আমাদের যে ব্রেনের যে মস্তিষ্কে যে ওয়েভ চলতেছে সেটা বিটা বলে। আর এরপরে যখন আপনি মেডিটেশন করবেন তখন এই বিটা ওয়েভ লেন্থ থেকে তখন আপনি সাবকনশিয়াস মাইন্ডে ঢোকার জন্য যখন প্র্যাকটিস শুরু করবেন তখন আপনি আলফা অ্যান্ড থিটা ব্রেইন ওয়েভের মধ্যে আপনি চলে যাবেন। আর এখন এই কনসিয়াস মাইন্ডের মধ্যে যে কি কি জিনিস আছে দেখেন, সব কিন্তু শব্দের মধ্যে, বিভিন্ন শব্দের মধ্যে কিন্তু দেওয়া আছে। আপনারা পিডিএফটা দেখে ভালো করে লক্ষ্য করে এটা করে স্টাডি আপনারা করবেন, সব পেয়ে যাবেন। এই যে আপনি সার্কেলের মাঝখান দিয়ে ওভাল টাইপের সার্কেলের মাঝখানে সব বোঝানো হয়েছে। আর এটার পরে যদি আপনি আরো ডিপ লেভেলে যান, যেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ডে ঢোকার জন্য আপনাকে পৌঁছতে হবে ডেল্টা ব্রেইন ওয়েভের মধ্যে, এবং সেখানে যাওয়ার পরে আপনি কোথায় পৌঁছবেন সেটা নিয়েও কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এবার আমরা কি দেখব, আমাদের মধ্যে কথা হচ্ছে যে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের লিডারশিপ ডেফিনেশন যদি আমরা দিতে চাই, এটা কিভাবে আমরা বুঝবো, যে 5টা মেইন পয়েন্ট আমাদেরকে রাখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে নো দ্য আন্ডারস্ট্যান্ড ইউর টিম। প্রথমে আপনাকে শিখতে হবে আপনার যে টিম যে আছে, আপনার যারা কর্মচারী আছে, আপনার পরিবারভুক্ত যারা আছে অথবা সমাজভুক্ত যারা আছে, এদেরকে ভালো করে আপনি বুঝতে হবে, ঠিক আছে। যেমন আমরা বোঝার চেষ্টা করি আমাদের একাডেমিতে যারা, আমার একাডেমির যারা মেইন যে অর্গানাইজেশন টিম যারা আছে, আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করি। এরপরে এই টিম যারা আমাদের ক্লাস যাদের করায়, যারা আপনার মডারেটর যারা আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে তারা বোঝার চেষ্টা করে, তাহলে তারা দে উইল বি এবল টু ট্রান্সমিট দেয়ার মেসেজেস টু দ্য স্টুডেন্ট। এরপরে আপনি যদি সফল ইমোশনাল ইন্টেলিজেন্স লিডার হতে চান, লিড বাই এক্সাম্পল, আপনি যেটা বলবেন এবং সেটা করে দেখাবেন। বললেন কিন্তু করলেন না, সেটা হবে না। আপনি এক্সাম্পল সেট করার যোগ্যতা আপনি তৈরি করতে পারবেন। এমপাওয়ার, অন্যকে উৎসাহিত করার অবস্থা আপনি তৈরি করতে পারেন। এমপাওয়ারিং, তার যোগ্যতা, তাকে এমপাওয়ার আপনি করতে পারেন।
তারপরে হচ্ছে ইন্সপায়ার করাটা। এরপরে ফাইনাল যেটা হচ্ছে আপনার সবসময় এদেরকে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে রাখতে হবে। আপনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললেন, এটা বললেন সেটা বললেন, সারাক্ষণ আপনার তাকে ধরো আপনার ওই যে লেজ বৃত্তির মতো অবস্থা হয়ে গেল। আর যদি আপনি তাকে ট্রেনিং করেন, আপনি যদি মনে করেন আমি তাকে একটা লিডার তৈরি করতে চাই, তাহলে কি হয়ে যাবে, দে উইল বি এ সেকেন্ড ট্রি ফর ইউ। তখন তারা যখন ট্রি হবে তখন আপনার সবার দায়িত্ব আপনার নিতে হবে না, তারাই এবার তারপরের স্টেজে যারা আছে তাদের দায়িত্বটা নেবে। কম্পোনেন্ট এখানে এটা কি হবে, এটা হচ্ছে যে আপনি সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য কি কম্পোনেন্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। আর এই মানে আপনার অ্যাওয়ারনেস, আপনার সম্বন্ধে নিজের সম্বন্ধে জানা, আপনি কি, আপনার মধ্যে কি আছে, আপনি আবেগ, আপনি কতটুকু কিভাবে কি করেন, এই জিনিসটা যখন প্রগাঢ় ভাবে আপনি বুঝতে পারবেন, তখন আপনার মধ্যে যে জিনিসটা আসবে তখন দখল করতে হবে, ডিসিশন মেকিং আপনার প্রগরত্ব আনতে হবে, এমপ্যাথি যেটা আছে সেটার ব্যাপারে আপনার জানতে হবে, সেলফ রেগুলেশন এন্ড সেলফ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো সবকিছু কিন্তু এইভাবেই আপনার আগাবে। কম্পোনেন্ট তার মধ্যে কি আছে, আপনার মধ্যে কি থাকতে হবে, এই জিনিসগুলা থাকতে হবে। ডিফারেন্সিয়েশন অফ দ্য লিডার, এই যে আপনার বিভিন্ন ধরনের যে লিডার যারা আছে, এরা হচ্ছে যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স যখন তারা রপ্ত করতে চায়, যাদের মধ্যে এইটা হাই ইআই অথবা ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, এরা কিন্তু যে কোনো ডিফিকাল্ট স্ট্রেস সিচুয়েশনকে ইজিলি ডিল করতে পারে। তারা হয়ে যায় যেমন একটা স্পঞ্জের মতো, পানি যখন ফেলে দিলেন আপনি যদি কাপড় দিয়ে ছড়ায় যেতে পারে, আর যদি স্পঞ্জ সেখানে এক ঝটকায় পুরো পানিটাকে আপনি কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি কাপড় দিয়ে মুছতে যান অথবা কাগজ দিয়ে মুছতে ছড়ায় এখন নষ্ট হবে। তো তাহলে আপনাকে হতে হবে একটা সফল স্পঞ্জ লিডার, অর্থাৎ কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আপনি ইজিলি তাদের স্ট্রেসটাকে আপনি সাকতে নিতে পারবেন এবং আপনাদেরকে একটা কুলিং সিচুয়েশন তৈরি করতে পারবেন, এবং দেখা যাবে যে আপনার সফলভাবে বের করে আসতে পারতেছেন। আর যাদের মধ্যে এর যোগ্যতা কম, তারা অস্থির হয়ে যাবে, তখন শাউটিং করবে, এই তুমি এটা করো না কেন, ওটা করলা, অমুক করলা, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসবে। তারা হচ্ছে ইম্পালসিভ লিডার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি যত চমৎকার ভাবে আপনি গোছাতে পারবেন, আপনি দেখতে পারবেন যে সঠিকভাবে সঠিক লিডার হিসেবে আপনি নিজেকে পরিগণিত করতে পারতেছেন। দ্য পাওয়ার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স ফর সিও অ্যান্ড অর্গানাইজেশনাল কালচার, অর্থাৎ বড় বড় অর্গানাইজেশনের কালচারের মধ্যে যে শক্তিমত্তা, যে ইমোশনাল ইন্টেলিজেন্স যে পাওয়ারটা যেটা এই সিওদের মধ্যে থাকে, কি আছে এই পাওয়ারের মধ্যে? তিনটা পয়েন্টস আছে। একটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড ডিসিশন মেকিং, কথাটা খেয়াল করেন। এদের মধ্যে মানুষকে যেভাবে নেতৃত্ব দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা সবসময় টপ লেভেলে থাকেন। তারপর 2 নাম্বারটা হচ্ছে বোর্ড ডায়নামিক্স অ্যান্ড কালচার। সে এইটা তার যে বোর্ড আছে, বোর্ড অফ ডাইরেক্টর আছে, তাদের মধ্যে তার নিজের যে ডায়নামিক্স এবং তার কালচারটা কিভাবে তৈরি করতে হয় সেটা তার মধ্যে সে যোগ্যতা আছে। 3 নাম্বারটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ক্রাইসিস রেসপন্স। এবং আপনাদের যখন অর্গানাইজেশন অথবা সামাজিক পারিপার্শ্বিক অবস্থা যখন যে কোনো ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর সৃষ্টি হলো, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা তুফান হয়ে গেল, তখন এই কোম্পানির মধ্যে যে কিভাবে ওই সময় তাকে ডিল করতে হবে, অথবা আগুন লেগে গেল তখন ওটাকে কিভাবে ডিল করতে হবে, সেটার যোগ্যতাও তার এই ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পূর্ণ সিও অথবা ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার থাকে, তার সফলভাবে এগিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে এথিক্যাল ডিসিশন মেকিং, এবং সিদ্ধান্ত যেটা নেবেন সেটা এথিক্যালি হয়, ঠিক আছে। তাহলেই আপনি সফলভাবে এটাকে ইউজ করতে পারবেন। এরপরে চলে আসতেছে ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি। এখন দেখেন এই ট্রাস্ট অ্যান্ড লয়্যালটির মধ্যে আপনার কি থাকতে হবে? বিশ্বাস বোধটা দেখেন, এখানে যে পাথরগুলোকে সাজিয়েছে, দেখেন সাজিয়েছে, নিচে একটাতে লেখা আছে কি কনসিস্টেন্সি। আপনি যে কাজগুলা করতেছেন, সকালে করছেন একভাবে, এখন করতেছেন একভাবে, রাত্রে করতেছেন একভাবে, ওর সাথে ব্যবহার করেন একরকম, ওর সাথে ব্যবহার করেন একরকম, ওর সাথে ব্যবহার করেন কনসিস্টেন্ট না, তখন মানুষ তো আপনাকে বিশ্বাস করবে না। সবার সাথে সহমর্মিতা, একইভাবে একই লেভেলে, কারোর দিকে কোনো পক্ষপাতিত্ব যখন থাকবে না, তখন তাকে বলা হবে কনসিস্টেন্সি।
জেনারোসিটি, আপনার আপনার জেনারাস বলে না যে আপনার আপনি অত্যন্ত সবার জন্য সমানভাবে আপনি নিজেকে বিলিয়ে দেন। অ্যাটেন্টিভনেস, আপনি যখন কেউ কথা বলতেছে তখন আপনি তার প্রতি অত্যন্ত মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, সে যেন অনুভব করে যেন আপনি তাকে রিয়েলি কেয়ার করতেছেন। সে যত ছোট স্টাফই হোক না কেন, তার যোগ্যতা যত কমই হোক না কেন, সে হয়তো একবার কিছু বলতেও পারে না, কিন্তু ওই যে অ্যাটেনশনটা দিবেন, এই অ্যাটেনশনটা সে আপনার প্রতি যখন বিশ্বাস চলে আসবে তখন আপনার লয়ালটি 100%। বিশাল একটা সাবজেক্ট, এই সাবজেক্টে মাস যদি বলা যায় শেষ করা যাবে না। তবে হ্যাঁ, এর মাঝখান থেকে কিন্তু আপনি নতুন মানুষ হিসেবে আপনার নিজেকে বের করে আনতে হবে, তাতে কোনো ভুল নেই। এই জন্য দেয়ার ইজ নো শর্টকাট মেথড। একটা বাচ্চা কোন দিন আপনি 1 মাসে আপনার বাচ্চাকে ডেলিভারি করাতে পারে না, 2 কোটি 10 কোটি দিলেও হবে না। ইট মিনস 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন যেভাবে নার্চারিং মায়ের পেটে হয়, মায়ের চিন্তা চেতনা, তার ভাবনা, তার খাওয়া চলা, তার সাথে কে কি ব্যবহার করতেছে, সব কিন্তু এই 10 মাস 10 দিনের মধ্যেই পরিবর্তনের মাঝখান দিয়ে একটা সুস্থ সন্তান বের হয়ে আসে, পৃথিবীতে মুখ দেখে। ঠিক আছে? তো আমাদের মধ্যে যদি কোনো শিক্ষা আমরা যদি নিতে চাই, আমাদের মধ্যে যদি আমরা পরিবর্তন আনতে চাই, আমাদের সময় দিতে হবে। দেয়ার ইজ নো শর্টকাট মেথড। আর যদি এটা করতে যান তো ওটা আসবে, কোনো কাজে আসবে না। আপনি তো একটা পুরো মহাবিশ্ব, একটা মানুষ হিসেবে একটা পুরো মহাবিশ্ব। আমি আগেও বলেছি, একটা মানুষ হচ্ছে মহাবিশ্বের স্ট্রাকচার যেভাবে তৈরি করা আছে। একসময় আমি এটা নিয়ে আপনাকে ফুল প্রেজেন্টেশন দেখাবো, উইল বি সারপ্রাইজিং। মহাবিশ্ব যেভাবে তৈরি করা হয়েছে, যে ফর্মে আমাদের বডির প্রত্যেকটা অণু পরমাণু সেই লেভেলে সেট করে দেওয়া আছে। আমাদের সাবজেক্ট কিন্তু খুব গভীর সাবজেক্ট। আমি জানি না কে কত কোন লেভেলে আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের ধৈর্য না থাকে, আপনার মধ্যে যদি এই প্যাশনটা যদি না থাকে, তাহলে কিন্তু এই যে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে মনে হবে কি কথা বলতেছে, মিলে না তো। এরা হচ্ছে অস্থির প্রকৃতির মানুষ। অর্থাৎ আমি যে বলি যে 73 ট্রিলিয়ন সেল আপনার শরীরে যাচ্ছে, 73 ট্রিলিয়ন, 60 বিলিয়ন আপনার ব্রেন সেল আছে। এই যে এক একটা সেল এক একটা ব্রেন, ওর ভিতর নিউক্লিয়াস, নিউট্রন, প্রোটন রোল করতেছে। মহাবিশ্বে একইভাবে কিন্তু কাজ করছে। আপনি এর মধ্যে যদি ফোকাস আপনি করতে পারেন, আপনি জানেন আপনি কত শক্তিশালী। ইউ ক্যানট বিলিভ, ইউ ক্যানট থিঙ্ক অ্যাবাউট যে আপনি সিক হতে পারেন। আপনি ভাবতেই পারেন না কোনোদিন আপনি অসুস্থ হতে পারেন। আপনার ভাবার মধ্যে আসেই না কোনোদিন যে আপনি রাগ করতে পারেন। আপনি ভাবার মধ্যে আসতেই পারেন না যে আপনি একজন হিংস্র মানুষ হিসাবে আপনি সমাজের বুকে আবির্ভাব হতে পারেন। এই বোধগুলা যদি জানার জন্য 10 মাস 10 দিন যেভাবে মা তার সন্তানকে পেটে ধারণ করে, তার মমতা, ভালোবাসা, তার রক্তর বিনিময়ে, তার প্রতিদিনের চিন্তা চেতনার বিনিময়ে যে সন্তান পৃথিবীর মুখ দেখে, তারপরে সেই সন্তান সে কি চিন্তা করেছে তার রিফ্লেকশনটা সন্তানের মাঝখানে চলে আসে, সমাজ তাকে সেভাবে নেয়। এরপর চলে গেল ক্যান্ডোর, ডিভোশন, ডেডিকেশন, এমপ্যাথি। এগুলা যখন আপনার মধ্যে আসবে, কারণ দেখেন ছবিগুলো একটা বলে মাইন্ড ম্যাপ। আমি এগুলা লাইন বাই লাইন আপনি না পড়ে আপনাদের শুধু দেখাচ্ছি, ছবিগুলো মনে রাখেন। আর এটা যখন আপনি পিডিএফ পাবেন, পড়বেন খেয়াল করে, 1 বার 2 বার প্রয়োজন 10 বার পড়েন, আন্ডারলাইন করেন, লেখেন, যেখানে বুঝবেন না আমাদের প্রশ্ন করেন। বিজনেস পারফরমেন্স ম্যাট্রিক্স, এটা সিম্পল, খুবই সাধারণ। অর্থাৎ আপনি যখন আপনি কোম্পানির মানুষের মন এবং চিন্তা চেতনাকে আপনি যখন কাজে লাগাতে পারবেন, সফলভাবে আপনার কোম্পানি এগিয়ে আসতে পারবে। এটা আমার ব্যক্তিগত জীবনে, আমি যেখানে যে হোটেলে ব্রাঞ্চ ইয়েতে আমি কাজ করেছি, আমি চেষ্টা করেছি যে আমাদের যে স্টাফ যারা ছিল, এদের প্রত্যেকটা চাহিদাকে যতটুকু সম্ভব আমি পুরোপুরি বোঝার চেষ্টা করতাম। যদিও আমি ফাইন্যান্সে ছিলাম, অনেক রেস্ট্রিকশন থাকার পরেও এই জিনিসটা ওরা বুঝতে পারার জন্য, তাদের পরিবর্তন আসার জন্য যে আমাদের রিলেশনশিপ বিল্ড হয়েছিল, আমাদের হোটেল সব সময় মিডল ইস্ট আফ্রিকা সবচেয়ে ভালো রেজাল্ট আমরা করতে পেরেছি। কেন? এটা এখন আমি রিয়ালাইজ করি, এটাকে যখন পড়ে দেখি যে আমরা তো প্র্যাকটিস করতেছিলাম। আপনিও প্র্যাকটিস করেন। একটা মানুষ যখন আপনার বাসায় আসে, কেন আসে? বিকজ অফ ইউর ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি আন্তরিকভাবে তাকে গ্রহণ করতেছেন না। উনি এসছে 1 কাপ চা খাইয়ে তাড়াতাড়ি বিদায় করো, উনি এসছে বিরক্তি লাগতেছে, এই চলে আসলো, আমাদের আজকে রান্না করেছি 5 জনের, উনি 3 জন চলে আসছে, আমি এদেরকে খাওয়াবো, আমাদের খাওয়ার ভাগ কমবে। এই যদি মনোভাব থাকে, সে মানুষগুলো অসুস্থ। কিন্তু আমরা দেখেছি আগে আমাদের সময় আমরা হঠাৎ করে যে কারোর বাড়িতে চলে গেছি, তাদের মধ্যে যে জিনিসটা আছে সেখান থেকে তারা ভাগ করে নিয়ে আপনার সবাই আমরা শেয়ার করেছি। এবং তাদের যে আন্তরিকতা, এই ফ্লোটা আমি এখনো ভুলি না। কেন ভুলি না? বিকজ দেয়ার দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স আর দেয়ার।
দ্য সায়েন্স বিহাইন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স ব্রেইন ফাংশন, আমি দেখেন এই ব্যাপারে সায়েন্স আলোচনা করেছি যে আপনার হচ্ছে এনার্জি, মোশনটা হচ্ছে আপনি গতি, এই গতি আর এটা আপনার কিভাবে ব্রেনের মধ্যে কাজ করে সেটার ব্যাপারে এখানে উল্লেখ করা আছে। প্রিভিলেন্স ইন টপ পারফরমেন্স, এখানে দেখেন আমাদের মধ্যে যে ইকিউ এবং আইকিউ, এই দুইটা জিনিস আপনি ভালো করে বুঝেন। যেমন আমরা বলি যে ওই ছেলেটার আইকিউ অনেক ভালো, ভালো রেজাল্ট করছে, এটা করছে সেটা করছে, আপনি খবর নিয়ে দেখেন সে একটা জায়গায় থেমে গেছে। সে হয়তো বিশাল বড় একজন ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরি করতেছে, বেতন পাচ্ছে, ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তার জীবন ওখানেই শেষ। ঠিক আছে, এবং সে ক্যালকুলেট করতেছে, সে জানে আমি সব জানি, ভালো ভালো প্ল্যান করতেছে, বিনিময়ে টাকা নিচ্ছে, খুব ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করে রেজাল্ট দিচ্ছে, তার চিন্তা চেতনার মধ্যে ডিফারেন্সিয়েশন আছে। ঠিক আছে, এগুলা করতেছে, সে তার লাইফটাকে একটা ডিসিপ্লিন ইয়েতে রাখছে, কিন্তু নতুন কিছু সে দিতে পারতেছে না, ওই একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। কিন্তু যার মধ্যে ইকিউ লেভেলটা হাই আছে, ইমোশনাল যেটা কোয়েস্ট যেটা বলতেছেন, ইন্টেলিজেন্স আছে, সে কিন্তু তার নিজের ব্যাপারে কিন্তু প্রতিদিন আপগ্রেড করতেছে, সেলফ অ্যাওয়ারনেস, তার মধ্যে মোটিভেশনটা তার মধ্যে প্রচুর আছে, তার নিজেকে রেগুলেট করার ক্ষমতা আছে। আমি গতকালকে এভাবে কাজ করেছি, এটাকে আরো ইমপ্রুভ করার জন্য আমি এভাবে কাজ করব, আমি একই মনোটোনাস ওয়েতে কাজ করব, নতুন ভাবে আমি কাজ করব, নতুন জায়গায় আমি যাব, নতুন কিছু আমি ট্রাই করব, ইনোভেটিভ আইডিয়া তার কাছে আসবে। সোশিয়ালি অ্যাওয়ার, এবং সমাজে দেশে কি হচ্ছে, কোন অবস্থায় কি হচ্ছে সেটা চিন্তা করার তার পুরোপুরি আছে। সে রিস্ক নিতে চায়, মানুষের কাছে যেতে চায়, তার বিপদের সময় কঠিন অবস্থায় রিস্ক নিয়ে সে পানির মধ্যে ঝাঁপায় পড়ে সে মানুষকে বাঁচাতে চায়। তাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে। সোশিয়াল রেগুলেটরি, আপনি সমাজের মধ্যে নতুন নতুন রিফর্ম তৈরি করে কোনটা করলে সমাজ ভালো হতে পারে, এবং এটা করার জন্য তার যে ইন্টারাকশন, মানুষ সবাই তার কাছে ফিরে রাখবে, হি ইজ দ্য লিডার। এবং সবশেষে তার মধ্যে এমপ্যাথি যে জিনিসটা আছে এটা ব্যাপকভাবে থাকবে। এরপরে ফাইন্যান্সিয়াল আউটকামটা কি আসবে আপনারা বুঝতেছেন, সবকিছু এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাইলে লিডারশিপ কি কি আসে, এটা নিয়ে যদি শুধুমাত্র আলোচনা করা হয় এগুলো আমরা তখন আলোচনা করতে পারবো। মেইনলি দেখেন কি কি আসতে পারে, মেকিং সাউন্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন, যাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্স, যারা দক্ষ, যারা লিডার্স, তারা কিন্তু সবসময় সিদ্ধান্ত যখন নেয় সেটা আপনি যেভাবে ক্যালকুলেটিভ ওয়েতে আসে, এবং পারিপার্শ্বিক অবস্থায় যারা এই কাজ করতেছে এটা দুটো সমন্বয় ঘটনার জন্য সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য অত্যন্ত সহজ হয়। বিল্ডিং হেলদি রিলেশনশিপ, আর এরা সব সময় রিলেশনশিপের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করার জন্য, আমাদের অর্গানাইজেশন হোক, পরিবার হোক, সমাজে হোক, দেশে হোক, তৈরি করার জন্য একাগ্রভাবে কাজ করে যাচ্ছে। ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড সেটব্যাক, এবং এরা জানে দুশ্চিন্তা থেকে বের হয়ে আসার জন্য কিভাবে পয়েন্ট সেট করতে হয়। আর এখন দেখেন ইমোশনাল vulnerability. Emotional vulnerability is the another key aspects of emotional intelligence development. Leaders who shows vulnerability foster an environment of the openness and the trust. এই যে আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় যে মানসিক যে অবস্থার মধ্যে বিশাল উত্থান পতনের মতো যে অবস্থা সেখান থেকে কিভাবে বের হয়ে আসবেন, আপনি রোল অ্যাজ এ লিডার হিসাবে আপনি কি করতে হবে, আপনার অথেন্টিসিটি, আপনি যখন ওই যে বললাম না, আপনি কমিউনিকেট কারোর সাথে যোগাযোগ করবেন, এর যেন সত্যতা থাকে, আপনি ভনিতা করে কারোর সাথে কথা বলবেন না, আপনি বলবেন যতটুকু সলিড এবং কারেক্ট জিনিসটা, এবং সেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, এ ধরনের কথা যখন বলবেন, একে বলে অথেন্টিক ওয়ে অফ কমিউনিকেশন। 2 নাম্বারটা হচ্ছে এমপ্যাথি এন্ড আন্ডারস্ট্যান্ডিং, অন্যের প্রতি সহমর্মিতা এবং অন্যকে বুঝার ক্ষমতা। 3 নাম্বার হচ্ছে রিস্ক টেকিং এন্ড ইনোভেশন। ঠিক আছে, তারপরে 4 নাম্বার আছে বিল্ডিং ট্রাস্ট, একে অন্যের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করতে হবে। রিজাইলেন্স থ্রু শেয়ার্ড স্ট্রাগলস। ঠিক আছে, এটা হচ্ছে ইমোশনাল vulnerability পয়েন্টের উপর ডিসকাশন করা হলো। এরপরে ইমোশনাল ইন্টেলিজেন্স ইন ডেইলি লিডারশিপ সেলফ রিফ্লেকশন। আসলে এই টপিকসটা বিশাল। এখন আপনি অ্যাজ এ লিডার হিসেবে কিভাবে প্রতিদিনের যে কার্যকারিতার মধ্যে নিজেকে রিফ্লেক্ট করবেন সে বিষয়ে আপনাকে এখানে বলা হচ্ছে। আপনি নিজেকে একটা জায়গায় আছেন, দূরের মানুষটাকে কিভাবে দেখতে পাচ্ছেন, ছবির মধ্যে আপনারা বুঝতে পারতেছেন এটা আমরা কিভাবে দেখতে পারি। ফিডব্যাক সেশন, আপনি সব সময় যখনই যাই কিছু করবেন চেষ্টা করতে হবে আপনাকে আপনার যে প্রোগ্রামের পরে, আপনার অর্গানাইজেশন কাজের পরে একে অন্যের মতামত নেওয়ার চেষ্টা করেন, আপনি চাপিয়ে দেবেন না, আপনি কি মনে করেন, আপনি কি জয়েন্ট কনসেনসাস নিয়ে তারপরে অ্যাগ্রি করে যখন আপনি কাজ করবেন সেখানে আপনার উন্নতি আসবে এবং এখানে একটা স্থিতিশীলতা আসবে। সাপোর্টিভ এনভায়রনমেন্ট, দেখেন এখানে দেখেন একে অন্যকে হাত ধরছে, তার মানেটাকে চলো আমরা একসাথে আমরা কাজ করব, এবং এই যে এগ্রিমেন্টটা এটাকে বলে সাপোর্টিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করা।
ইন ইমোশনাল ইনভেস্টমেন্ট, এই দেখেন এই ইমোশনাল ইনভেস্টমেন্টটা আপনি যখন করবেন কিভাবে করবেন, ঠিক আছে, এটা দেখেন এই যে ছবিটা আছে এখানে কিন্তু এটা উল্লেখ করা আছে। এটা ইমোশনাল ইনভেস্টমেন্টের মধ্যে আপনার কাজগুলোকে সাইকেলটা যদি বুঝতে চান এটা দেখবেন, ইট লিডস ইউ টু ভেরি ইজিলি। সাকসেসফুল লিডার ইউজিং ইমোশনাল ইন্টেলিজেন্স, এমপ্যাথেটিক লিডার্স, বিশাল ব্যাপার। আসলে সময় আমাদের হাতে একবারই নাই। এখানে দেখেন ইমোশনাল মাইন্ড কি কাজ করে, লজিক্যাল মাইন্ড কি করে, আর ওয়াইজ মাইন্ড কি কাজ করে, এবং সেখানে কি আছে মাইন্ডফুলনেস, অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা দিয়ে ইমোশনাল আর লজিক্যাল মাইন্ডকে ব্যালেন্স করার যে যোগ্যতা সেটা আপনাকে তৈরি করতে হবে। ইন্সপায়ারিং লিডার্স, আমি বললাম ইন্সপায়ারিং লিডার কিভাবে আপনি উৎসাহিত করবেন, এই উৎসাহিত করা যে অপরা উইনফ্রি কিভাবে এক্সাম্পল সেট করতেছে, করে মানুষকে উৎসাহিত করে তার জীবনের অবস্থাকে পরিবর্তন করতে পারতেছে। স্টিফেন কবির এই কথাটা আমি প্রথমেই বলেছি, দ্য মোস্ট এফেক্টিভ লিডার্স আর দোজ হু ক্যান ইন্সপায়ার দেয়ার ফলোয়ার্স টু ড্রিম বিগার and reach farther than ever before. ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমরা বলেছি যে যারা সফল ইমোশনাল ইন্টেলিজেন্স এর লিডার্স আছে, ডিফিকাল্ট গুলাকে যখন দেখেন হাত দিয়ে কি দেখাচ্ছে, যে একটা পাথর পড়ে যাচ্ছে, এখন যেটা পড়ে যাচ্ছে এটা পড়ে গেছে কিন্তু অন্যটাকে বাঁচানোর জন্য ব্লকের সৃষ্টি করতেছে, ঠিক আছে, যে প্যানিকিং হয়, সেই প্যানিক থেকে আপনি কিভাবে ব্লক করবেন সেটা এখানে শেখানো হচ্ছে। পজিটিভ লিডারশিপ, এখানে পজিটিভ লিডারশিপ করার জন্য আপনার কি দরকার, সাইকোলজিক্যাল সেফটি আপনার দরকার, পারপাসটা আপনার বোঝার দরকার, কোন পথে আপনি আগাবেন সেটা দেখা দরকার, এবং যখনই আগাচ্ছেন তার প্রোগ্রেসটা আপনার দেখা দরকার। ইনটিউশন অ্যান্ড ফিয়ার মাঙ্কি মাইন্ড, আসলে এগুলো সবকিছু একটা করে সাবজেক্ট। আপনার যে ভিতর থেকে যে আপনার চিন্তা চেতনার মাঝখান থেকে যে জিনিসটা বের হয়ে আসে, আর আপনার মধ্যে অস্থির মন, মাঙ্কি ম্যান বানরের, এই এখন এটা ভাবতেছেন তখন সেটা ভাবতেছেন, সিদ্ধান্ত নিতে পারতেছেন না, সারাক্ষণ মনের মধ্যে ভয় আসতেছে, না এই কাজটা হতে পারে না, এভাবে যে চিন্তাটা, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট আপনার কম্পেয়ার করতে পারেন। এই যে 8 ways টেম ইওর মাঙ্কি মাইন্ড, অর্থাৎ বানরের মনোবৃত্তি যে আছে না, মানে ইউজ অ্যান্ড অ্যাফার্মেশন অফ প্রেয়ার, এখন এতে বের হয়ে আসার জন্য আপনি হাবাচক যে আপনার যে প্রেয়ার যেটা করতে পারেন। এরপরে আপনি বের করতে চান অফলাইন, আপনি যে কাজ আছেন তার বাইরে কোনো কাজ করতে পারেন। তারপরে ব্রিদিং এক্সারসাইজ, আপনি যে এই যে অস্থির মনের থেকে বের হওয়ার জন্য নিঃশ্বাসের ব্যায়াম করতে পারেন। টক টু সামওয়ান দ্যাট লিসেন্স, আপনার অন্য কারোর সাথে আপনি কথা বল, যখন আপনি অস্থির মন হন কারোর সাথে কথা বলেন আপনার ভালো লাগবে। চুজ হাউ ইউ রিয়াক্ট, চেষ্টা করেন আপনি কিভাবে রিয়াক্ট করতেছেন, কোন রিয়াকশনে কোন রেজাল্ট আসতেছে। সেলফ অ্যাওয়ারনেস প্র্যাকটিসটা করবেন। জার্নালিং, এই যে আছে না যে আপনি কোন কোন জিনিস ভুল করতেন, বলছি কিন্তু আগেও কিন্তু অ্যাটমিক হ্যাবিটে এই জার্নালিংটা আপনার করবেন। মেডিটেশন তো অবশ্যই আছে, এই যদি করতে পারেন তাহলে আপনার এই মাঙ্কি মাইন্ড, যেটা অস্থির মন, এখন ভাবতেছেন একটা তখন ভাবতেছেন এটা, বের হয়ে আসতে পারবেন। এরপরে এনহ্যান্সিং ডিসিশন মেকিং উইথ দ্য এমপ্যাথি আন্ডারস্ট্যান্ডিং ইমোশন, এমপ্যাথি সম্বন্ধে আপনার ধারণা আছে, টক অ্যাবাউট এমপ্যাথি, টিচ লিসেনিং স্কিল, এনকারেজ জেনুইন প্রসপেক্টিভ টকিং, কাল্টিভেট কম্প্যাশন, সাপোর্ট গ্লোবাল ম্যানেজার্স। এগুলো হচ্ছে যে এভাবে কাজ করে একটা প্রসেস। এক একটা স্লাইড আপনারা দেখবেন, 1 ঘন্টা করে দেখবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং নিজেদের উপরে রিফ্লেক্ট করার চেষ্টা করবেন। ইনভলভিং টিম মেম্বার, যখনই কোনো কাজ করবেন কাজ ভাগ করে দেন এবং সবাই মিলে যখন কাজ করবেন সে কাজটা সফলভাবে হবে, সফল লিডার হওয়া খুব সহজ। নেভিগেটিং কমপ্লেক্স সিচুয়েশন, আর আপনি যখন কোনো জটিল অবস্থা হবে তখন কাজগুলো ভাগ করে দিয়ে নিয়ে কার কি দায়িত্ব ভাগ করে, এবং সেটাকে আপনি অবজার্ভ করতে হবে, নেভিগেট করতে হবে এবং রেজাল্ট মাঝে মাঝে আপনি চেঞ্জ করে নিয়ে উৎসাহিত করতে হবে, করতে পারেন। দেন ইউ হ্যাভ বিন ইউটিলাইজিং ইউর ইমোশনাল ইন্টেলিজেন্স। মাইন্ডফুলনেস ইন লিডারশিপ, দেখেন এই ব্যাপারে আমি বলেছি আপনার মেধাভিত্তিক যে চিন্তা সেটা আপনি করবেন। ট্রাস্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি, আপনি যখন মানুষকে বিশ্বাস করবেন এবং বিশ্বাস করে কোনো কাজ দিবেন, আপনি তখন দেখবেন যে কাজটা অনেক বেশি চলে আসতেছে। দেখেন অনেক কিছু আছে, যে আইসবার্গের যে ছবিটা দেখেছি এর মধ্যে লয়্যালটি জিনিসটা দেখা যায় না। কর্মচারী যে আপনার প্রতি বিশ্বস্ত এগুলো দেখতে পাবেন না। তারপরে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এই যে আপনি যে তার বিশ্বাস বোধের জন্য তার যে আপনার প্রোডাকশন বাড়তেছে এটাও দেখা যাবে না। ইনক্রিজ প্রফিট, যে আপনার ইনডাইরেক্ট যে প্রফিট বাড়ছে এটা দেখা যায় না, এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এবং উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েল বিং, সেন্স অফ ফুলফিলমেন্ট, শুধুমাত্র দেখতে পারতেছি যে হ্যাঁ উনি ভালো আছে, উনি খারাপ আছে, উনি বেতন পাইছে, বেতন পায় নাই, বোনাস পাইছে, আমি বলেছিলাম সেটা পূর্ণ হয়েছে, কিন্তু এর পিছনে যে কতগুলো কাজ এটা কিন্তু দেখা যায় না। কিভাবে দেখা যাবে? যখন আপনার ট্রাস্টটা আপনি বিল্ড আপ করতে পারবেন। মেকিং ডিসিশন আন্ডার আনসার্টেনিটি, কিভাবে
ডিফিকাল্ট সময়ের মধ্যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এফেক্টিভ স্ট্রেস ম্যানেজমেন্ট ফর লিডার্স টেকনিক এন্ড দ্য লিডার, সেটা 7টা পয়েন্ট দেওয়া আছে, দেখে নেবেন। মাইন্ডফুলনেস বেনিফিট, যদি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করতে পারেন তার বেনিফিট অবশ্যই আছে। মডেলিং হেলদি বিহেভিয়ার, আপনি কিভাবে আপনার যে সম্পর্ক ভালো করতে পারেন তার মধ্যে মেইন জিনিস হচ্ছে লিসেনিং, শোনার ক্ষমতা আপনার বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস চিন্তা করবেন, থিঙ্কিং, তারপর ইন্সপায়ারিং, ডেভেলপিং, দেন স্পিকিং, কেয়ারিং, হায়ারিং অ্যান্ড সেলিব্রেটিং, এবং আপনার শেয়ারিংটা আপনার থাকতে হবে। এটা যখন করবেন তখন আপনার সম্পর্কে উন্নতি আসবে। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস টু বুস্ট, কিভাবে ফিডব্যাক, এটা একে অন্যকে সবসময় আপনি দিতে থাকবেন। পার্সোনাল রিফ্লেকশন, আপনার নিজের রিফ্লেকশনটাকে আপনাকে তুলে ধরতে হবে। আর সামারির মধ্যে যেটা বললাম যে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য 6 স্টাইল অফ লিডারশিপ আপনার মধ্যে অ্যাডপ্ট করতে হবে। সেটা হচ্ছে যখন আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে কোচ করতে হবে, কোচিং এক্সপার্ট হতে হবে, তারপরে অ্যাফিলিয়েটিভ আপনার হতে হবে, ডেমোক্রেটিক আপনাকে হতে হবে, কমান্ডিং হতে হবে, পেসিস্টিং আপনার হতে হবে, ভিশনিয়ার লিডার হতে হবে। এই যদি আপনি হতে পারেন তাহলে আপনার সফলভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আপনি নিয়ে আসতে পারেন। এখন দেখেন যে জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন, অ্যাকশনের মধ্যে থাকবেন, আপনি যে জিনিসটা সারাক্ষণ আপনার অস্থিরতা আপনাকে বিরাজ আপনাকে করছে, তখন সেখানে আপনার কি করবেন জানেন, এই কয়েকটা পয়েন্ট আমি করতেছি খুব কুইকলি, আপনারা ভালো করে পড়ে নিয়ে বুঝে রিফ্লেক্ট করবেন। যেমন স্পেন্ড মোর টাইম থিঙ্কিং অ্যাবাউট থিংস ইউ ওয়ান্ট, আপনি কি চাচ্ছেন সেটার উপরে আপনি লক্ষ্য স্থির করে চিন্তা করেন। স্টপ বিং অ্যাংশাস অ্যাবাউট পাস্ট অ্যান্ড ফিউচার অ্যান্ড অপারেট ইন রাইট নাও, আপনি অতীতে কি ঘটছে ভবিষ্যতে কি ঘটবে এটা চিন্তা বাদ দিয়ে যাবে, যেটা করতে চাচ্ছেন তারপর লক্ষ্য স্থির করেন। ইউ উইল ট্রেন ইউর সাবকনশিয়াস মাইন্ড টু ম্যানিফেস্ট ইউর ডিজায়ার, আপনার যে সাবকনশিয়াস অবচেতন মন যেটা আছে এটাকে ট্রেন করার জন্য কিছু প্র্যাকটিস আছে, এটাকে আপনি তৈরি করেন, বারবার বলেন, দেখবেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, সবসময় মনে করবেন কোন জিনিস ঘটছে তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এক্সামিন এভরি মোমেন্ট ফর ইটস মিনিং, প্রত্যেকটা ঘটনা যে ঘটতেছে তার পিছনে একটা কারণ আছে, এটাকে লক্ষ্য করে দেখার চেষ্টা করেন, খুঁজে বের করে যাতে আগামীতে সেটা হয় অথবা না হয় তার জন্য অ্যাকশন ডান। What is the supposed to teach me right now? এখন এই জিনিসটা আমাকে কি শিক্ষা দিচ্ছে সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ আমি করতে পারি। স্টপ বিং রিঅ্যাক্টিভ, বিকাম প্রোঅ্যাক্টিভ, কোনো সময় কোনো ঘটনা ঘটে গেছে যেন রিঅ্যাক্ট করবেন না, রেগে যাবেন না, এটা যাতে না হয় তার জন্য প্রোঅ্যাক্টিভলি কি করতে পারেন আগামীতে সেই জন্য চিন্তা ভাবনা করেন। আমি এ নিয়ে আগেও আলোচনা করেছি। ডোন্ট লিসেন টু রেসপন্ড, এখন কেউ কিছু বললো সাথে সাথে আমি রেসপন্ড করি, নো, লিসেন টু আন্ডারস্ট্যান্ড। এই পাওয়ারফুল কথা বলছে সাথে সাথে উত্তর দিবেন। অনেকে আছে না কথা বলার আগেই উত্তর রেডি হয়ে যায়, এটা করা যাবে না। প্রথমে শুনেন, বুঝেন, তারপর উত্তর দেন। অলওয়েজ আস্ক ওয়াই, জিজ্ঞেস করেন এই কাজটা কেন হলো। এই প্রশ্নটা হচ্ছে, কিউরিওসিটি হচ্ছে সায়েন্টিস্টদের সবচেয়ে বড় টুল, হচ্ছে প্রশ্ন করা। ওয়াই এম আই ডুইং হোয়াট আই এম ডুইং, কেন আমি কাজটা করতেছি, এর কাজ করার পিছনে কোনো কারণ আছে। তারপরে হচ্ছে যে আপনার এরপরে আপনার আসতেছে যে প্যাশন, আপনাকে বলছে প্যাশন মানে আপনার আবেগটাকে নিয়ে কাজ করতে হবে। পারপাস, এর উদ্দেশ্যটাকে নিয়ে কাজ করতে হবে। তারপর প্রেজেন্স, এর উপস্থিতিকে আপনাকে গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে ফিল, অনুভব করা, বিলিভ, বিশ্বাস করা, অ্যান্ড রিসিভ, যেটা ফিল করতেছেন, অনুভব করতেছেন, বিশ্বাস করতেছেন, এর যে রেজাল্ট আছে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি থাকতে হবে। দ্যাট হোয়াট ইউ সেক, এবং এটাই আপনাকে চাইতে হবে। দ্যাট হোয়াট ইউ ডিজায়ার ইজ ইকুয়াল সেকিং ইউ, এবং সেটাই আপনার ইচ্ছাটাকে আপনার জায়গায় পৌঁছে দিবে। এটাই ছিল আমাদের আলোচনার আজকে মুখ্য বিষয়। ইনশাআল্লাহ আগামীতে এ নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।